নমস্কার। তাহলে আজকে আমরা প্রোগ্রামটা শুরু করি। আচ্ছা, আজকে আমাদের প্রোগ্রামের বিষয় হচ্ছে যে দুগ্ধ গরু স্বাচ্ছন্দ্য ও পশু পোষণ থেকে ডক্টর সৈকত সামন্ত, আর পশু স্বাস্থ্য থেকে ডক্টর পঙ্কজ দত্ত আমাদের সাথে এই নিয়ে চর্চা করবে। আজকে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমার না ডাইরেক্ট কানেকশন আসছে না, তাই আমার মুখটা একটু ঘুরে গেছে। আর আজকে যে চর্চাটা বিষয় হচ্ছে গরুর যে স্বাস্থ্য সংকেত। এটা আমরা সবাই জানি যে আমরা সবাই মানে নিজেদের জীবনটা একটু আরামদায়ক ভাবে চালাতে চাই। আহ যেখানেই পারি বসতে চাই, আর আরাম আমাদের আমাদের শরীরের দরকার আরাম। তো আমাদের শরীর ওই হিসাবে সবসময় আরাম খোঁজে। তো সেরকমই পশুরাও কিন্তু আরাম খোঁজে, জানেন তো, যে ওদের যদি একটু কোথাও কষ্ট হয় না তো সেটা ও বুঝিয়ে দেয় আমাদের। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারি না। আর ওদের যদি কষ্ট হয় তো এটার তো পরিণতি আপনারা জানেনই, এটাতে দুধের উপরে প্রচন্ড পড়ে। দুধ কম হয়ে যায়। কিন্তু আমরা ভাবি যে আমাদের দুধ কেন কম হচ্ছে, কি ব্যাপার। তো আমরা ভাবি তুই স্বাস্থ্য তো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু হয়তো গরুটা আরাম পাচ্ছে না, সেই হিসাবে প্রবলেমটা হয় যে দুধ কম হচ্ছে। তো আজকে আমরা ওইটা নিয়ে চর্চা করব আমাদের এই দুই ডাক্তারবাবুদের সাথে, যে আমরা কেমন করে বুঝবো যে গরু ঠিক আছে, খুশিতে আছে, স্বচ্ছন্দে আছে। আর তারা কি কি সংকেত দেয় আমাদের, যেখান থেকে আমাদের বুঝে নেওয়া উচিত যে গরু কষ্ট পাচ্ছে। তো আজকে তাহলে এই বিষয় নিয়ে আমরা শুরু করব, কিন্তু শুরু করার আগে সেই একই, যে আপনারা ওই লাল বোতামটা টিপবেন না মাইক্রোফোনের, কিংবা প্রেজেন্ট করবেন না, নাহলে আপনারা দেখেন যে মাঝে মাঝে বিঘ্ন ঘটে, আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো ওটা আপনারা একটু একটু সাবধানে দেখবেন। আহ, তো আমি সৈকত সাথে ডক্টর সৈকতের সাথে শুরু করি। আচ্ছা, ডক্টর সৈকত, আমাদের এই যে আমরা যে আমাদের যে কিছুক্ষণ আগে আমরা যে আলোচনাটা করছিলাম, যে গরুর যে আরাম গুলো, এটা কি মানে এই ব্যাপারটা কি আপনারা আপনি। নমস্কার, আমার নাম ডক্টর সৈকত সামন্ত। আমি এনডিডিবিতে পশু পোষণ পশু পুষ্টি বিভাগের সঙ্গে যুক্ত। তো মজুমদার স্যার যেভাবে বললেন, উনি মোটামুটি ব্যাপারটা ভূমিকাটা করেই দিয়েছেন, যে পশুদের আরাম এবং স্বাচ্ছন্দ্য এই বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং বিষয়টা নতুন নয়। এই চাষিদের দিকে দেখা যায়, ব্যাপারটা চাষিরা করতোই বা আমরা নিজেরাও জানি যে একটা গরুকে আরাম বা স্বাচ্ছন্দ্যে রাখলে পজিটিভ ভাইস মানে গরুর থেকে ভালো জিনিস। আমরা গরুকে যখন ঘরে রাখি একটা পরিবারের অংশ হিসাবেই রাখি আর কি। তাকে কিভাবে আরো ভালো রাখা যায় এটা সম্বন্ধে অনেক রিসার্চ চলছে, চর্চা চলছে। এ ব্যাপারে আমি কিছুটা, এটা বলতে গেলে তো অনেক ব্যাপারই বলতে হয়, তবু যতটুকু বলার জন্যে মানে চাষিদের বুঝতে পারবে সেই হিসাবে আমি কিছু বলার চেষ্টা করছি। প্রথমে আসি যে কাউ কমফোর্ট মানে গরুকে আরাম দেওয়া মানেটা কি, বিষয়টা কি। মানে পশুকে বা গরুকে শরীরের দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে ওর যে প্রয়োজনীয়তা সেগুলোকে বুঝে একে একটা সুস্থতা প্রদান করা গরুকে। মানে আমরা যেমন চাই যে ঠান্ডা, যখন ঠান্ডা, এই সময় ঠান্ডা একটু গরম কাপড় পরে নিলাম, বা কেউ এসির মধ্যে বসলো, কেউ হিটার জ্বালিয়ে দিল, বা গরমকালে এসি চালালো, অতটা গরুর দরকার নেই। তবুও যে পারিপার্শ্বিক আবহাওয়া আছে, না ঠান্ডা না গরম, একটা যেমন গরমকালে হয়ে যাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গরম হয়ে গেলেই একটা গরু একটা চাপ বা স্ট্রেসের একটা অনুভব করে। তার জলের বা খাবার ব্যবস্থা সঠিক হওয়া দরকার। পারিপার্শ্বিক পরিবেশটা শান্ত আছে কিনা, মানে সে যখন যেটা করতে যায়, যেমন জল খেতে যাচ্ছে সে, তো অন্য একটা গরু যে ওর উপর ডমিন্যান্ট, সে ওকে অ্যাটাক করলো, বা ঠিকভাবে ও চলাফেরা করতে পারছে না নিজের যে গোয়াল আছে তার মধ্যে, তাহলে তার মনে একটা প্রভাব পড়বে বা স্ট্রেস পড়বে। আর সংক্ষেপে বললে কি হবে, গরু একটা মানে গরু আরাম হচ্ছে একটা সংবেদনশীল, মানে একটা ইমোশনাল একটা কন্ডিশন। এতে সে কেমন অনুভব করছে ভেতর দিয়ে সেটা একটা প্রতিফলিত করে। তা অনেকগুলো তার সংকেত আছে, এই সংকেতটা
পঙ্কজদা পরে বলবে। আমি এর ব্যাপারে যে কিভাবে এটা আমরা বুঝতে পারবেন আর কি কি জিনিসের উপর নজর রাখতে হবে সেটা সম্বন্ধে একটু, মানে পারিপার্শ্বিক যে চাপ, শারীরিক বা মানসিক চাপ, সেটা থেকে রক্ষা করতে হবে, এবং তার আমাদের মেন যেটা লক্ষ্য, তার দুধ উৎপাদনটাকে বাড়াতে হবে। এটা অনেক রকম ভাবে হতে পারে। এটা পরিবেশগত হতে পারে, পারিপার্শ্বিক পরিবেশ, যেমন গরম, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এসে গেল, ঝড় বৃষ্টি প্রচন্ড এসে গেল, বা সেটা শারীরবৃত্তীয় হতে পারে, শারীরবৃত্তীয় মানে ফিজিওলজিক্যাল, যেমন সে প্রেগনেন্ট, গাভিন আছে, বা সে দুধ দিচ্ছে, বা বাচ্চাকে, বাছুরকে দুধ খাওয়াচ্ছে, সে সময় তার চাপ, প্রেসার বা শরীরে অনেক কিছু চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জ তার জন্য হয়। বিপাকীয় মানে মেটাবলিক যে প্রবলেম গুলো হয়, বিপাকীয় মানে পাচন ক্রিয়া সংক্রান্ত যে প্রবলেম গুলো হয়, সেগুলোতেও স্ট্রেস পড়ে। আর মানসিক, যেমন ভয়, হঠাৎ করে কুকুর এসে গেল গোয়ালের পাশে, বা লাঠি নিয়ে কেউ ভয় দেখাচ্ছে নিয়ে যাওয়ার জন্য, বা গোয়ালে আর একটা গরু আছে যে অন্য গরুকে প্রেসার দিচ্ছে, তাতেও প্রবলেম হয়। সামাজিক গোষ্ঠী বদল, এক জায়গা থেকে অন্য জায়গায় গরুকে বিক্রি করে দেওয়া হলো, বা তার বাছুরটাকে গরু থেকে আলাদা করে দেওয়া হলো, তার সঙ্গে ব্যবহার কেমন করছে তার মালিক, এসবের উপরে একটা স্ট্রেস পড়ে। তো স্ট্রেস যখন পড়ে, চাপ যখন সৃষ্টি হয়, তখন শরীরে অনেক চেঞ্জ হয়। এই ফটোতে অনেক কিছু দেয়া দেয়া আছে, হরমোন ফরমোন দেওয়া আছে, এত কিছু বোঝার দরকার নেই। মেন যেটা জরুরি, যেটা হচ্ছে আসল বিষয় হচ্ছে যে যখনই স্ট্রেস বা চাপ বাইরে থেকে আসে, তখন তার শরীরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ফলে কি হয়, পশুর প্রজননের উপর খারাপ প্রভাব পড়ে, হজম কমে যায়, খাবার কম খায় ভয়েতে, ডায়রিয়া, পাতলা পায়খানা হয়ে যায়, তারপরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠুনকো রোগ হয়, যেমন যদি নোংরা জায়গা বা পারিপার্শ্বিক পরিবেশ যদি খুব খারাপ থাকে তাহলে এটা হয়। আর এর সবের মেন কারণ হচ্ছে দুধের উৎপাদন কমে যাবে, বা দুধের কোয়ালিটি, ফ্যাট এসএনএফ কমে যাবে। আর সব চাষিরাই জানে যে ফ্যাট এসএনএফ কমে গেলে আমাদের দুধের যে রেটটা পাওয়া যায় সেই রেটটা কম পাওয়া যাবে। একটা দুধ দেয়া গরু যেটা, তার একটা যদি দৈনিক একটা সময় বিধি আছে, আইডিয়াল একটা সময় বিধি কিরকম হওয়া দরকার, গতিবিধি, যেমন ধর খাওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 5 ঘন্টা, মোটামুটি 5 ঘন্টাও খাওয়ার জন্য সময় দেয়। আরামের জন্য যেটা সবচেয়ে জরুরি, যেটা আমরা লক্ষ্য রাখি না, সারাদিন গরু দাঁড়িয়ে আছে কাদার মধ্যে, কোনো জায়গায় রোদের মধ্যে, সব জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু 12 থেকে 14 ঘন্টা একটা দুধের গরুর জন্য একটা আরামের খুব জরুরি। আরাম কি জন্য জরুরি, ওটা আগে আমি স্লাইডে দেখাবো। জাবর কাটার জন্য 6 থেকে 8 ঘন্টা, এটা মানে ওই 12 থেকে 14 ঘন্টার মধ্যে, এটা মানে যে জাবর কাটার জন্য এটা করে, ওটাকে যোগ করলে হবে না। জল খাওয়ার জন্য 20 থেকে 30 মিনিট, কারণ 1 মিনিটে একটা গরু 20 লিটার মধ্যে জল পান করে নিতে পারে। তো ওকে মোটামুটি সারাদিনে 21 থেকে 24 ঘন্টার সামনে জল থাকতে হবে। আর বাকি যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য যেটা হয়, সেটা 2 থেকে 3 ঘন্টা লাগে। এটা হচ্ছে দৈনিক গতিবিধি, যেটা আইডিয়াল হওয়ার দরকার। অনেক কিছু জিনিসই আমাদের গরুর কমফোর্ট বা আরামের জন্য দরকার। 6টি মৌলিক যে উপাদান, যেগুলো খুবই জরুরি, সেগুলো ব্যাপারে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে আহার, একটা জল, একটা আলো, একটা বাতাস, বিশ্রাম বা রেস্ট করা, আর একটা স্থান, যে জায়গায় আছে সেই জায়গাটা কেমন হবে। একটা একটা করে আমরা এটা ব্যাপারে বিষয়ে আলোচনা করব। আর হচ্ছে বাতাস বা এয়ার, এটা একটা পশুশালা বা গোয়াল ঘরে হাওয়া বাতাস চলা খুব জরুরি। অনেক ফার্মার আছে, কিষান আছে, যারা চাষি আছে, যারা গরুকে একদম বন্ধ করে বদ্ধ গোয়ালে রেখে দেয়, ভাবে যে ঠান্ডা হাওয়ায়, ঠান্ডায় খুব একদম কষ্ট হবে, কিন্তু গরু যে গরমে বা হাওয়া বাতাস না চললে আরো বেশি সাফোকেশন হয়, কষ্ট হবে। আপনি কি করে বুঝবেন যে পশু আবাসে হাওয়া বাতাসে ঘাটতি আছে? এটা সহজ একটা প্রসেস আছে। আপনি হাতের মুঠোয় একটু খড় আর একটু ঘাস মিশ্রিত যে
আহারটা সেটা একটু উপরে ছুঁড়ে দিলেন, ওটা যদি হাওয়া বাতাস ঠিকঠাক চলে ওটা একটু দূরে গিয়ে পড়বে, মোটামুটি বলে 1 মিটার দূরে গিয়ে পড়তে হয়, মানে এতে হাওয়া বাতাস ঠিকঠাক চলছে। এছাড়া আরো কি আছে বোঝার ব্যাপার, আপনি যখন একটা গোয়াল ঘরে ঢুকবেন বা একটা পশুশালা বা যারা ফার্ম করেছে তাতে ঢুকবেন, দেখবেন গিয়ে একটা বাসি গন্ধ বা একটা অ্যামোনিয়ার গন্ধ আসছে, বা গরু মুখ খুলে একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছে, তাহলে বুঝবেন যে ওখানে হাওয়ার একটু প্রবলেম আছে, হাওয়ার ঘাটতি আছে। দেখবেন যে পশু গোয়াল ঘরে ঢুকে দেখবেন যে পুরো মাকড়সার জালি হয়ে আছে, মানে দেশি যে প্রসেস যেগুলো মাকড়সার জালি হয়ে আছে। যদি হাওয়া বাতাস ভালো চলে তাহলে ওই মাকড়সার জালিগুলো থাকবার কথা নয়। মানে মোট কথা হচ্ছে যে হাওয়া বাতাস তার চলতে হবে, ক্রস ভেন্টিলেশন দরকার, একদম বন্ধ করে রাখলে সেটা খুবই অসুবিধে। জল, জলের উপকারিতা বলার দরকার নেই, কারণ আমরা জানি জলই জীবন বলে আমরা পড়ে আসছি ছোটবেলা থেকেই। গরুর জন্য জলই জীবনের সাথে সাথেও আমরা জানি দুধেতে 87%, 87%-এর মতো জল থাকে। তো জল না খাওয়ালে তো দুধ উৎপাদন হবে না। 24 ঘন্টা পরিষ্কার এবং টাটকা জলের ব্যবস্থা থাকতে হবে, আর ফ্রি অ্যাক্সেস, মানে যখন গরুর দরকার তখন সে যেন জলটা খেতে পারে। আমরা যেমন জল খাবো তো বলে দিলাম জল 1 গ্লাস জল দিন, তো জল নিয়ে খেয়ে নিলাম, গরু বলতে পারবে না। আমাদের যখন জরুরি হচ্ছে তখন আমরা তাকে জল দিচ্ছি, 1 বালতি জল দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম যে আমরা 1 বালতি জল দিয়ে দিচ্ছি তো জল হয়ে গেল, কিন্তু ওখানে জল উপলব্ধ করতে হবে ওকে, ওখানে রেখে দিতে হবে জল, যখন তার দরকার তখন গিয়ে জল খাবে। আমি আগেই বলেছি একটা ফ্যাক্ট হচ্ছে একটা গরু প্রতি মিনিটে প্রায় 20 থেকে 25 লিটার জল খেয়ে নিতে পারে। জল কতটা দরকার একটা গরুকে কিভাবে মাপবেন, উপরে টেবিলে তো দেয়াই আছে। তাছাড়া আমরা যদি মোটামুটি হিসাব কেউ রাখতে চায় তাহলে শরীরের ওজন হিসাবে 10%, মানে 400 কিলো একটা গরুর ওজন হয়, তাহলে 40 লিটার হয়ে গেল ওর মেনটেনেন্সের জন্য, স্বাস্থ্যের জন্য। আর প্রতি লিটার দুধের জন্য 3 লিটার, তাহলে যদি 15 লিটার দুধ দিচ্ছে তো 90 লিটার মতো জল টোটাল তার দরকার। যেমন এখানে লেখা আছে বেশি গরু দুধের জন্য 100 লিটার থেকে 120 লিটার। পরে পঙ্কজদার ক্লাসে পঙ্কজদা বলবেন যে প্রতিদিনে কতটা লালা উৎপন্ন হয়, স্যালাইভা। তো জল কমে গেলে ওই স্যালাইভাটা উৎপাদন হবে না, স্যালাইভাটা উৎপাদন হলে হজমে প্রবলেম হবে। ঠিক আছে, নেক্সট আলো। আলো মানে এই নয় যে সারাদিন তাকে রোদে বেঁধে রেখে দিলাম। আলো যেমন দরকার দুধ উৎপাদনের জন্য 16 থেকে 18 ঘন্টা, আর প্রেগনেন্সির জন্য প্রজনন ক্ষমতার জন্য 12 থেকে 18 ঘন্টা আলো রাখার দরকার আছে। দিনের আলো পেলো, তারপর রাত্রে লাইট লাগিয়ে, আর 6 থেকে 8 ঘন্টা অন্ধকার রাখতে হবে দুধারু গরুকে। আলো কি উপকারিতা কি না, বৃদ্ধিতে সহায়ক, আমরা জানি সবাই। হাড় এবং মাংসপেশির বৃদ্ধিতে সহায়ক, দুধ উৎপাদন বাড়ে, পশু সময় মতো গরম হতে পারে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আলো একটা জায়গায় জরুরি। আবাসস্থান বা এখানে থাকছে এটা খুবই জরুরি। এটার ব্যাপারে একটা ক্লাস হতে পারে। যেমন পশুর খাওয়ার জন্য, বিশ্রাম জন্য, চলাফেরা, দুধ দোয়া, পরিষ্কার এবং সামাজিকরণের জন্য পর্যাপ্ত মানে জায়গা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দরকার। জায়গা মানে এমন নয় জায়গা দিয়ে দিলাম জায়গাটা খুবই খারাপ, নিচে পাথর বা কচা টাইপের জিনিস নিচে আছে, গরুকে চলতেই অসুবিধা হচ্ছে, বসতে অসুবিধা হচ্ছে, সারাদিন দাঁড়িয়ে আছে, কারণ নিচে বসতে তার ইচ্ছা করছে না, কারণ নিচেটা ভিজে, নিচেটা গোবর পড়ে আছে, নিচেটা পাথর মতো আছে, উবড়া খাবড়া। আমরা যদি শুয়ে আছি, আমরা যদি শুচ্ছি রাত্রিবেলা গদিতে শুয়ে আছি, তার নিচে 2-4টে ইটা বা পাথর রেখে দিলাম, তার মানে শুতে অসুবিধা হবে। দরকার যেটা পরিষ্কার জায়গা, যেমন নিচে জায়গাটা ওটা স্লিপারি না হয়ে যায়, খড়কে পড়ে না যায় গরু। এমন হতে হয় গরু চলতে অসুবিধা হচ্ছে, ধীরে 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 চলছে, আমরা যেমন বৃষ্টি হলে যেমন খালি পায়ে হেঁটে হেঁটে চেপে 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 হাঁটি, কারণ আমি যাতে পড়ে না যাই। গরু পড়ে গেলে তার, দুধারু গরু বা প্রেগনেন্ট গরু পড়ে গেলে তার অসুবিধা আছে। এখানে কিছু ফটো দিয়েছি আমরা, এই ফটো দিয়েছি যে বাঁদিকে ফটো দেখা যাচ্ছে যে গরুটাকে বাইরে বাঁধা আছে,
কিন্তু একদম গরুটার গায়ে পুরো কাদা লেগে আছে, কবেকার কাদা বসে আছে, গোবর লেগে আছে, দাঁড়ানোর জায়গা নেই, মানে বসতে চাইছে না। এদিকে আছে, এদিকেও বাইরেই বাঁধা আছে, কিন্তু গরুটার দেখে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার। এদিকে একটা রাখা আছে, দেখুন সাইডে দেখা যাচ্ছে যে এই গরুটা অসুবিধা হয়েছে, এর বসে বসে বা কোথাও লেগে লেগে এর একটা শরীরে ইনজুরি হয়ে গেছে, বসার জায়গাটা পরিষ্কার নেই। এদিকে দেখা যাচ্ছে পরিষ্কার। পরিষ্কার জায়গা খুবই জরুরি, যে জায়গায় পশুর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন কোথায় কোথায়, যেমন পায়ে দেখতে পারেন, এই যে পায়ে দেখা যাচ্ছে, এখানে পায়েতে দেখা যায় কতটা গোবর লেগে আছে, বা গরুর বাঁটে বা থানেতে পালানে দেখবেন যে ওখানে গোবর লেগে আছে। এই দেখেই বোঝা যাচ্ছে যে এই গরুটা, এই জায়গাটা অপরিষ্কার, নোংরা। আবাসস্থল বা গরুর গোয়ালে কতটা জায়গা দরকার একটা বলে, মোটামুটি হিসাব রাখবেন যে 10 ফুট বাই 5.5, 5 থেকে 5.5 একটা গরুর জন্য জায়গা লাগবে, সবকিছু মিলিয়ে জল চারা ফাড়া নিয়ে। 10 ফুট বাই 5.5 ফুট মানে 55 স্কোয়ার ফুট একটা জায়গা, চারটে গরুর জন্য, ওই জন্য লেখা আছে 220 বর্গফুট জায়গা। ছাদের উচ্চতাটা বাড়িয়ে রাখতে হবে, 10 বলেছে, 10 থেকে 11 ফুট উঁচু রাখতে হবে ছাদের উচ্চ, তাহলে আলো বাতাসও খেলবে, আর গরমের সময় যে তাপটা থাকবে উপর থেকে, তাপটা গরুর গায়ে ডাইরেক্ট আসবে না। 3 দিক খোলা থাকতে হবে, পশ্চিম দিকটা ঢাকা, কারণ পশ্চিম দিকের যে রোদটা সেটা যাতে না আসে, পূর্ব দিকের রোদটা গরুকে দেওয়ার জন্য খুবই দরকার। মেঝেটা কিভাবে বানাবেন, এমন দরকার নেই সব সব যে আমাদের চাষি যে তাকে সামর্থ্য আছে যে ভাই সিমেন্টের বানাবে, নিজেও বানাতে পারেন। যেমন এই যে এখানে দেখিয়েছি যে স্যান্ড মানে বালি আর মাটি দিয়ে প্রথম লেয়ারটা বানানো হলো, তারপরে যদি কেউ করতে চায় বালি সিমেন্ট দিয়েই করতে পারে, তারপরে যদি কেউ বানাতে চায় তাহলে বালি এবং গিট্টি দিয়ে তারপরে দিয়েছে, তারপরে আবার উপরে বালি দিয়েছে, দিলে কি হবে ওটা। আবার এটা যদি কেউ সিমেন্টেড বানাতে চান, উপরে সিমেন্টের করে দিল পিসিসি দিয়ে, ওটাকে গ্রুভিং করে দিল, এখানে দেওয়া আছে অ্যান্টি স্কিড, মানে ওই লাইন লাইন করে দিল যাতে ও স্লিপ খেয়ে বা স্কিড করে ফিসলে পড়ে না যায়। এটা খুবই জরুরি যে নিচেটা কেমন, মেঝেটা যাতে করকে পড়ে না যায় সেটা দেখাও খুবই জরুরি, কারণ গরু নালে কোথাও যেতে গেলে ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না, তার মনে ওটাই থাকবে যে আমি এভাবে গেলে আমি পড়ে যাব, তাহলে সে সেইভাবে নিজের ফ্রিলি মুভমেন্টটাও করতে পারবে না। ছাদের উচ্চতা, এই ছবিগুলো বাইরের ছবি, অন্যান্য রাজ্যে যেখানে হয়েছে সেখানে এত উঁচু করার দরকার নেই, এটা একটা অপশন দেখানো হয়েছে যে কিরকম কিরকম করা যেতে পারে। এই খোলা ছাদ, দেখুন গরুর সামনে দিয়ে খাবার দেওয়া হয়েছে, এই একটা ছাদের পদ্ধতি ফটোতে। এই একটা যেখানে নিচেটা দেখুন, নিচেটা মেঝেটা মাটি দিয়ে আর খাদ দিয়ে, মানে গোবর খাদ দিয়েও মাটি দিয়েও অনেক জায়গাতে ওটা করে, ওতে কি হয় খুব ঠান্ডা হয়, গরমকালে গরু ওখানে শুলে ঠান্ডা লাগে, বেশ ঠান্ডার অনুভূতি হয় আর কি, আরাম পায়। পশুকে ঠান্ডা কি হবে, গরমে খুবই জরুরি, আমরা ঠান্ডার জন্য ভাবি কিন্তু গরুতে সবচেয়ে বেশি প্রবলেম হয় গরমকালে, যখন আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে হিউমিডিটিটা বেশি, আর্দ্রতাটা বেশি, আর্দ্রতা এবং টেম্পারেচার, তাপমাত্রা, এই দুটো মিলেই গরুকে যেটা হয় প্রচুর চাপ দেয় আর কি, প্রেসার স্ট্রেস পড়ে, হিট স্ট্রেস, ওতে গরুর প্রোডাকশন কমে যায়, দুধ উৎপাদন কমে যায়। কারণ কি হয় ওই সময় গরমকালে গরু কি হয়, খাওয়া কমিয়ে দেয়, নর্মাল খাওয়া যেটা সেটা 10 থেকে 15% খাওয়াটা কমিয়ে দেয়, খাওয়া কমিয়ে দিলে তার দুধ উৎপাদনটাও কমে যায়। সেজন্য একটা প্রসেসে এসে সময় সময়ে প্রতি মিনিটে একবার স্প্রে চালানোর ভাবে ব্যবস্থা করতে পারে। এই যে স্প্রেটা আছে যেটা এখানে দেখিয়েছে, এটা মোটামুটি 10,000 টাকা মতো খরচা হবে, নিজেরাই স্প্রেটা বানাতে পারবেন, 8 থেকে 10,000 টাকা খরচা আছে। উপর দিয়ে স্প্রে যেটা হাফ মিনিট থেকে 3 মিনিট স্প্রেটা চালানো যেতে পারে, আর প্রতি 15 মিনিটে বা 10 মিনিটে চালালে 6 বার ঘন্টায় এই স্প্রেটা চালিয়ে দিলে ওর যেটা গরমের স্ট্রেস, যেটা গরমে এটা শুধু এইটা দিলেই গরুর যে দুধ উৎপাদন যেটা 1 লিটার এইভাবেই অনেকটা বাঁচানো যায়, যেটা গরমকালে কমে যায়। গ্রীষ্মকালে যেটা আহারে প্রবন্ধন, খাওয়ার ব্যাপারটা যেটা, যেমন শরীরের তাপমাত্রা দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে, শ্বাস প্রশ্বাস এগুলো সব বেড়ে যায় ওই সময়,
গরমে যে শক্তির প্রয়োজনীয়তা মানে এনার্জি রিচ, মানে যে যেসব খাবার ওকে এনার্জি দেয়, যেমন বাইপাস ফ্যাট, ভুট্টার দানা, এগুলো কি এনার্জি দেয়, এনার্জি রিচ, যেগুলোতে এনার্জি পাওয়া যায় সেই সব জিনিস পশুকে বেশি দিতে হবে, কারণ ওই সময় খাবার ক্ষমতা কমে যায়। তো যে কোটা খাবার খায়, যেমন সে খড় ভুসা, এগুলো হজম হতে একটু দেরি হবে গরমকালে। খুব ভালো ঘাস যদি হয়, চাষ চাষ করা যদি ঘাস হয়, সেই ঘাসগুলো খুব ভালোভাবে হজম করতে পারে সেরকম জিনিস দিতে হয়, বাইপাস প্রোটিন, বাইপাস ফ্যাট, একটু পটাশিয়াম দেওয়া লবণযুক্ত লবণ, বা একটু খাবার সোডা, যেটা সবচেয়ে জরুরি গরমকালে, যদি আপনি গরুকে একটু দানা দেওয়ার সঙ্গে খাবার সোডা দিয়ে দেন, তাহলে অনেক অনেকগুলো প্রবলেমের ঠিক হয়ে যাবে। যে ফ্যাট এসএনএফ এর প্রবলেম, সেটা অনেক সময় ঠিক হয়ে যায়। আর জলের ব্যবস্থা গরমকালে তো রাখতেই হবে, এটা বলার দরকার নেই যে জলের ব্যবস্থা, ঠান্ডা জল, জল মানে যে কোনো জল পুকুর থেকে নোংরা জল এনে তুলে দিলাম সেরকম দিলে হবে না, ঠান্ডা জল এর ব্যবস্থা রাখলে তার শরীরের টেম্পারেচার বা তাপমাত্রাটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে। আগেই বলেছিলাম যে বিশ্রামের কি জরুরি, আমি ওখানে বলেছিলাম আগে 12 থেকে 14 ঘন্টা বিশ্রাম। যখন পশু বিশ্রামে বসে তখন কি হয়, 30% বেশি রক্ত যেটা আর্টারে বা পালান দিয়ে বাহিত হয়ে যায়। তার ফলে গিয়ে যে দুধ দিয়ে যে 12 থেকে 14 ঘন্টা রেস্ট করলো, পরের দিনে দুধ দেওয়ার জন্য ওর সব জিনিস ওখানে তৈরি হয়ে গেল। বা যদি কোনো ঠুনকো রোগ থাকে বা কোনো রোগ ভিতরে আছে যেটা লুকিয়ে আছে আর কি, অনেক সময় ঠুনকো রোগ ভেতরে বাইরে দেখা যায় না। অনেক ফার্মার আমাদের বলে যে, চাষি বলছে যে আমার গরুর দুধ উৎপাদন কমে গেল হঠাৎ করে, বা দুধের ফ্যাট এসএনএফ হঠাৎ করে কমে গেল। এটা অনেকটা কারণে সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বলে। সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস মানে হচ্ছে যে লুকোনো একটা ঠুনকো রোগ ভেতরে আছে, কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, না দুধ ফেটে যাচ্ছে, না কালার চেঞ্জ হচ্ছে। এইটা কম করার জন্য কি, ওই যখন রেস্ট করে তখন, বিশ্রাম যখন করে তখন ওর মধ্যে রক্ত চলাচলটা বেশি বাড়ে। তার ফলে কি হয়, ওখানে যে সেলগুলো যেগুলো মরে যায় সেগুলো আবার পুনরুজ্জীবিত হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ে ওখানে। সেই জন্য বিশ্রাম দেওয়া খুবই জরুরি। যেমন বিশ্রাম দেওয়ার দরকার যখন দুধ দিচ্ছে, মাঝে বলি আমরা যে 60 দিন ছেড়ে দিতে, একবার বাচ্চা দেওয়ার পরে লাস্টে 60 দিন যখন গাভীন আছে তখন ছেড়ে দিতে বলি। তখন পরের বার যখন যে বাচ্চা দিচ্ছে তখন দুধ দেওয়ার সময় ওই জায়গাটা যে আর্টারের মধ্যে বা পালানের মধ্যে সেলগুলো আছে ওগুলো আবার পুনরুজ্জীবিত হয়ে যাবে। মেঝের ব্যাপারে আগে বলেছি, মেঝে যেমন দুই ধরনের হতে পারে, যেমন খড়ের কেউ করে, কেউ কাঠের গুঁড়ো নিয়ে আসে, শুকনো গোবর দিয়ে, আমি যেমন বললাম গোবর দিয়েও করে, অনেক জায়গায় ঠান্ডা হয় ওটা গোবর দিয়ে মাটি দিয়ে করলে। আর পাওয়া যায় বালি সিমেন্ট দিয়ে করা যায়, আর রাবার ম্যাট, মনে হয় কেউ কিনেছেন, ওখানে দেখবেন রাবার ম্যাট এখন খুব বেরিয়েছে, যেটা 5.5 6.5 ফুট থেকে 4 ফুট বা 4.5 ফুটের হয় একটা গরুর জন্য। মোটামুটি 3000 টাকা থেকে 3200 টাকা মতো হয়, 3 বছর চলে যায় আরামসে। ওটা ধোয়াও যায়, কোনো অসুবিধা হয় না, ওটা ধোবেন ওর উপরে কিচ্ছু অসুবিধা হয় না, রাবার ম্যাটের মতো আর কি, টায়ারের যেমন হয় সেরকম রাবারের ম্যাট হয়। ওটা যে কোনো জায়গায় দিয়ে দিলেন ওর উপরে রাবার ম্যাটে, ওটা আপনার পুরো আরামসে ওতে বসবে, ঠান্ডা গরমেতে কোনো অসুবিধা হবে না, ওটা মেনটেনেন্স খুব ইজি। তো ভালো কোম্পানির রাবার ম্যাট নিলে ওটা মেঝেটার ঝামেলাটা অনেকটা মিটে যায়। আহারের ব্যাপারে আমাদের বাঙালির একটা মুখে মুখে একটা প্রচলিত কথা আছে যে গরুর দুধ মুখে, আমরা বলি গরুর দুধটা মুখে আছে, মানে আমরা যে আহার দিচ্ছি সেই আহারটাই পরে গিয়ে ওখানে গিয়ে দুধে রূপান্তরিত হচ্ছে, মানে আমরা ইনপুট যেটা দিচ্ছি একটা মেশিনে ইনপুট দিচ্ছি, আউটপুট বেরোবে। গরুর দুধটা মুখে, তো আমাকে খাবারটা ঠিকঠাক দিতে হবে, পশু পোষণ বা ওর পুষ্টি যেটা সেটাকে ঠিকঠাক করতে হবে। আহার কিরকম হতে হবে, আহার সুষম হতে হবে। সুষম মানে কি, সব দিক দিয়ে গরু এখন কি অবস্থায় আছে, দুধ দিচ্ছে না দুধ দিচ্ছে না, গাভীন আছে না গাভীন নেই, কত তার বয়স হয়েছে, শরীরের ওজন কত, সেই হিসাবে ওকে কি কি খাবার কতটা দিতে হবে, সেটা হচ্ছে সুষম আহার। এর জন্য গরুর জায়গায় আপনাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে রেশন ব্যালেন্সিং প্রোগ্রাম, আহার সন্তুলন কার্যক্রম, সেটা এখনো চলছে, যদি চলে ঠিক আছে, না হলে ই গোপালা যে অ্যাপটা এখন নতুন আছে, ওতেও পশু পোষণে একটা মডিউল আছে, খুবই সোজা, তাতে আপনার গরুর সব ইনফরমেশন বা
জানকারি ওখানে দিয়ে দিলে ওখান থেকে আপনার সুষম আহার বানিয়ে দিয়ে দেবে। আহারটা পৌষ্টিক হতে হবে, মানে তার যেটা দরকার, যে সময়ে যে জলবায়ুতে যে জিনিসটা দরকার, যেটা ওর শরীরে জরুরত, যেটা ওদের চাই, সেই জিনিসটা ওকে দিতে হবে। সুস্বাদু হতে হবে এবং সুপাচ্য হতে হবে। আহারটা স্বাদ লাগতে হবে। এই জন্য কি করতে হয়, যখন খড় আছে বা অন্য যেটা ঘাস আছে এগুলোকে এবং দানা ফানা যেগুলো খোল ফোল আছে সেগুলো মিশিয়ে দিতে হবে। তাহলে যে ওর মধ্যে যে খড় আছে খড়টাকেও আলাদা করে ফেলে দিতে পারবে না, সব জিনিসই খাবে। খড়টাও যেমন খাওয়ার দরকার, কারণ ওর পেট এত বড় যে পেটটা ভরিয়ে রাখতেও হবে একটা গরুর পেটকে। সুপাচ্য হতে হবে, সহজে হজম হয়ে যায়। সবগুলো জিনিস মিশিয়ে দিলে তাহলে যেগুলো হজম একটু কম হবে সেগুলো একসাথে হজম হয়ে যাবে। তাহলে কোনো ক্ষতিকারক পদার্থ, দুর্গন্ধ না থাকে। অনেক 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 ঘাস আছে বা অনেক কিছু জিনিস আছে যেগুলো দুর্গন্ধ, খারাপ পচে গেছে, সেই জিনিসগুলো গরুকে খাইয়ে দিচ্ছি, এতে ওর টেস্ট খারাপ হয়ে যাবে আর এই জিনিসটাও মনে রাখবে, পরে দুধ উৎপাদনটা কমে যাবে। ক্ষতিকারক পদার্থ মানে খড় অনেক দিন থেকে রাখা আছে, তার মধ্যে ফাঙ্গাস লেগে গেছে, তাহলে কি হবে, ওর বেগনও ফুটে গেছে, তাহলে ওটা কি হবে, ওই যে জিনিসটা ওটা হচ্ছে একটা বিষের মতো কাজ করবে, তে ওটা ওর শরীরে খারাপ জিনিস করবে আর কি। পরিবর্তন আহারে বা কিছুতে যদি পরিবর্তন করতে ধীরে ধীরে করতে হবে। আজ আমি একটা ফিড কিনলাম, একটা প্রাইভেটে ফিড পশু আহার, কাল ওটা চেঞ্জ করে দিচ্ছি। বা আজ একটা জিনিস খেলো, দেখলাম যে অন্য একটা চাষি একটা নতুন জিনিস খাওয়াচ্ছে, আমিও খাওয়াতে শুরু করে দিলাম, সঙ্গে সঙ্গে এর এফেক্টটা পাওয়া যাবে না, এটা ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। 15 দিন থেকে 21 দিন বলে ওটা পরিবর্তন করতে হবে ধীরে ধীরে। নতুন জিনিসটা যেটা আনছি সেটাকে আমরা 250 গ্রাম দিলাম, যে পুরোনো জিনিস ছিল সেটাকে একটু কম করলাম, ধীরে 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 চেঞ্জ করে এটা পুরো 100% করে দিলাম, ওটাকে চেঞ্জ করে দিলাম। হঠাৎ করে চেঞ্জ করে দিলে গরু একটা আনইজি ফিল করবে, ঠিক মতো খেতে পারবে না। হঠাৎ করে চেঞ্জ করে দিলে হঠাৎ করে দুধের উৎপাদন কমে যাবে, দুধের কোয়ালিটিতেও চেঞ্জ হয়ে যাবে। আমি আগেই বলেছি, জাবর কাটার জন্য গরুর সময় লাগে 7 থেকে 10 ঘন্টা বসে বসে জাবর কাটে, আর 24 ঘন্টায় 10-12 বার হঠাৎ হঠাৎ করে শ্বশুর এসে খাবার খায়। খাবারের একটা ওখানে ব্যবস্থা থাকে, যেটা ও ডাবায় মুখ দিয়ে বসে থাকে খাবার জায়গায় যেখানে। আর খাবার জায়গাটাও এটা মনে রাখতে হবে যে আহারটা যেখানে দিচ্ছি আমরা সেই জায়গাটাও পরিষ্কার থাকতে হবে। আগের দিনে খাবার ওখানে পড়ে আছে, নোংরা হয়ে গেছে, দুর্গন্ধ হচ্ছে, মাছি বসছে, সেই জায়গায় আবার আজকের খাবার দিয়ে দিলাম, ওর পেটে খিদে আছে তো খেয়ে নেবে, কিন্তু ওই জিনিসটা একটা বাজে জিনিস চলে যাচ্ছে। ভালো করে পরিষ্কার জায়গায় যে খাবার দিচ্ছি, যে জায়গাটা খাবার যে জায়গাটা যে জায়গায় দিচ্ছি সে জায়গাটা খুব উঁচুতে না হয় বা খুব নিচুতে না হয়। গরুর যতটা হাইট আছে সেই হাইটটা দেখে, উচ্চতাটা দেখে সেই হিসাবে একটা জায়গা বানিয়ে জলের বা খাবার ব্যবস্থা করতে হবে, যাতে ও খাবারটা ঠিক করে খেতে পারে, আরামসে শান্তিতে সে বসতে পারে, সে জাবর কাটতে পারে, আরামসে যখন সে উঠতে হয় উঠতে পারে, যখন তার জল খাওয়ার ইচ্ছা হবে তখন জল খাবে। এই সবগুলো মিলিয়েই একটা, এই যে পারিপার্শ্বিক এই জিনিসগুলো, এই সবগুলোর একটা সন্তুলনকে রাখাটাই হচ্ছে কাউ কমফোর্ট বা একে আরাম দেওয়া। এটাকে কোনোভাবেই আমরা দুধের উৎপাদন দিয়ে এটাকে কোনোদিনই মাপা হয়নি বা মাপা হয়নি, তবুও দেখা গেছে যে এই সব জিনিস যদি একটা গরুকে সব জিনিস কমফোর্ট বা সব জিনিস দেওয়া হচ্ছে, যে জিনিসগুলো আগে আমরা আলোচনা করলাম, আর একটা গরুকে একই খাবার দেওয়া হচ্ছে কিন্তু ওই কমফোর্ট গুলো দেওয়া হচ্ছে না, তাহলে দুজনের মধ্যে গরুর একই জিনিসে মোটামুটি 1 লিটার পরিবর্তন দেখা যায় বা বৃদ্ধি দেখা যায়, যাকে কমফোর্টটা বেশি দেওয়া হচ্ছে। আর এই লাস্ট টাইম বলতে চাই যে গরুর আহার এটা একটা গরুর খুবই প্রয়োজনীয়তা, ইট ইজ এ নেসেসারি, নট অ্যান অপশন। এটা কোনো বিকল্প না, এটা কোনো অপশন নেই যে আমি দিলাম নেই, দিলাম না, এরকম কোনো ব্যাপার নয়। এটাকে আহারটা দেয়া যেমন জরুরি, সেরকম আরাম দেওয়াটাও জরুরি। যতটা মিনিমাম তার আরামের জরুরি ততটা তাকে আরাম দিতে হবে। ধন্যবাদ। এবার আমাদের ডক্টর পঙ্কজ দত্ত আমাদের সাথে চর্চা করবেন। ডক্টর পঙ্কজ দত্ত কিন্তু আসামের লোক, তাই ওনার একটু বাংলাটার অসুবিধা, তো উনি হিন্দিতেই বলবেন। তার সাথে সাথে ডক্টর সৈকত ওটা বাংলায় তর্জমা করে দেবে। তো আপনারা আহ, মন দিয়ে শুনুন, তাও যদি অসুবিধা হয় তাহলে ওটা আপনারা প্রশ্ন তৎক্ষণাৎ করুন, যেন পরে হয়তো আপনারা মনে নাও রাখতে পারেন।
ডক্টর সৈকত, আপনি একটু এনার সাথে সাথে আপনি একটু ব্যাপারটাকে বুঝিয়ে দেবেন, কেননা ঠিক আছে। অনেকেই আমাদের দর্শকেরা অনেকেরাই হিন্দি অতটা ভালো বোঝে না। পঙ্কজ, শুরু করা যাক, এটা স্টার্ট। ओके, ওকে। थैंक यू। तो नमस्कार, मैं हूँ पंकज दत्ता, मैं असम से हूँ। बट मुझे बंगाली इतना आता नहीं है, तो मुझे हिंदी पे बोलना पड़ेगा और मेरा प्रेजेंटेशन जो है वो भी हिंदी पे रहेंगे। डॉक्टर सैकत हेल्प करेंगे, आपको कुछ कंफ्यूजन आते हैं तो दूर दूर करने के लिए। मेरा प्रेजेंटेशन में शुरू, हाँ, मेरा जो प्रेजेंटेशन रहेगा वो एक्चुअली रहेगा काउ सिग्नल्स। ये अभी काउ सिग्नल एंड काउ कंफर्ट दोनों का डिफरेंस क्या है, दोनों को हम अलग अलग नहीं कर सकते कि काउ सिग्नल्स और काउ कंफर्ट। काउ कंफर्ट मतलब गाय को कैसे आराम से रखना है, और गाय को आराम से रखना है तो हमको क्या जरूरत है कि गाय को कुछ बीमारी हो रहा है क्या, गाय सही से खा रही है क्या नहीं, और सही से मतलब पानी वगैरह पी रही है क्या नहीं, कुछ प्रॉब्लम तो नहीं है, वो कैसे पता लगेगा। वो गाय का शरीर से कुछ जो लक्षण दिखाई देगा तो वो हम बोलेंगे कि सिग्नल जो देंगे गाय, उसके हिसाब से हम प्रतिकार कर सकते हैं। ये दोनों एक के साथ दूसरा जुड़ा हुआ है। পঙ্কজ যেটা বললেন যে কাউ কমফোর্ট মানে আরাম যেটা, আর কাউ সিগন্যাল দুটো একজন দুজনের সঙ্গে জড়িয়ে আছে আর কি। কারণ কাউ কমফোর্ট যেটা বা আরাম, সেটা আরামে আছে কিনা সেই গরুটাকে বাহ্যিক একটা তার চলাফেরা বা এই জিনিসটা সিগন্যাল দেখে বোঝা যাবে যে সে কমফোর্টে আছে কি নেই। সেটাই পঙ্কজ দা বলছেন যে কাউ কমফোর্ট আর কাউ সিগন্যাল যে দুটো একই সঙ্গে আর কি, দুটো আলাদা জিনিস, আলাদা সাবজেক্ট নয়, আলাদা বিষয় নয়। কাউ কমফোর্ট যেটা সেটার সঙ্গেই জড়িয়ে আছে যেটা আপনার কাউ সিগন্যাল। মানে সিগন্যাল মানে কি কি জিনিস দেখে, সিগন্যাল দেখে আমরা বুঝতে পারবো যে সেই গরুটা স্বাচ্ছন্দ্যে আছে বা আরামে আছে কি। तो काउ सिग्नल्स बोलेंगे हमारे पास अलग अलग 10 to 11 अलग अलग सिग्नल्स हम रहते हैं। पहला जो सिग्नल्स है वो है हेल्थ सिग्नल, मतलब कैसे हमको पता लगेगा कि गाय सही स्वास्थ्य में हेल्थ में है क्या नहीं है। दूसरा है फिजियोलॉजिकल सिग्नल्स। तीसरा है बॉडी कंडीशन। बॉडी कंडीशन मतलब गाय का जो शरीर है सही है क्या नहीं है, मतलब कितना ज्यादा पतला है, मोटा है, कैसा होना चाहिए, उसके बारे में हम बात करेंगे। नेक्स्ट है काविंग सिग्नल। बच्चे होने के समय पे या कितना समय पे बच्चा होगा, या डॉक्टर को बुलाने का जरूरत पड़ेगा कि नहीं पड़ेगा, तो उसके बारे में हम बातें करेंगे, वो है काविंग सिग्नल। नेक्स्ट है काफ सिग्नल, मतलब जो बच्चा नया हुआ है उनका शरीर का कुछ सिग्नल जिससे हमको पता लगेगा कि बच्चा सही सलामत है क्या नहीं है, उसमें कुछ प्रॉब्लम तो नहीं है शरीर पे। नेक्स्ट है जब गाय सल रहा है उस टाइम पे उनका खुर पे या मतलब पैर पे कुछ प्रॉब्लम नहीं है, वो है आपका फिट एंड लोकोमोशन सिग्नल। नेक्स्ट है रूमेन फील सिग्नल। रूमेन फील सिग्नल मतलब गाय का जो 4 पैर होता है उनमें से जो सबसे बड़ा होता है वो है रूमेन। तो उनमें से वो देखने से पता लगता है हमको कितना जो गाय खा रही है वो सफिशिएंट खा रहे है क्या नहीं, मतलब उनको जितना मिलना चाहिए खाना इतना मिल रहा है क्या नहीं, शरीर के अंदर जा रहा है क्या नहीं, उसके बारे में बात करेंगे। नेक्स्ट है फीडिंग एंड मेन्योर सिग्नल। गोबर जो कर रहा है वो गोबर मतलब बहुत ज्यादा पतला है, बहुत ज्यादा टाइट है, या कैसा होना चाहिए वो, उसके बारे में हम बात करेंगे। नेक्स्ट आपका गाय को कैसे आप रख रहे हो, हाइजीन सिग्नल, मतलब साफ सफाई के साथ रख रहे हो कि नहीं, वो कैसे पता लगता है, उसके बारे में बात करेंगे। नेक्स्ट है आपका टीथ सिग्नल। टीथ एंड सिग्नल मतलब जब हम दूध निकालते हैं उस समय पे हम सही तरीका से दूध निकाल रहे हैं क्या नहीं, वो हमको कैसे पता लगेगा, वो कुछ थोड़ा सा सिग्नल्स है। देन हीट स्ट्रेस सिग्नल, गाय मान लो गर्मी पे है तो कैसे पता लगेगा। तो एक एक करके हम बातें करते हैं। तो मैं पहला जो हमारा बताया था हमने हेल्थ सिग्नल, सबसे पहले जो आता है ना वो है आईज, आंखें। आंख ब्राइट एंड क्लियर होना चाहिए, उसमें आंख से पानी नहीं आना चाहिए। देन सेकंड जो होता है माजुल। माजुल मतलब नाक के सामने जो रहता है वहां पे नॉर्मल जो गाय है उनमें से हमेशा वहां बूंद बूंद पानी दिखाई देगा आपको, बूंद बूंद पानी है और थोड़ा सा लीकिंग कर रहा है, जीभ से थोड़ा लीक कर रहा है तो मतलब सही है। और कभी बुखार हो रहा है और कुछ गाय को प्रॉब्लम है तो आप देखेंगे नाक का आग है बिल्कुल सूखा रहेगा, ड्राई रहेगा, मतलब गाय में कुछ प्रॉब्लम है। तीसरा है बॉडी कुट,
मतलब जो स्किन है, स्किन हमेशा ग्लोसी, मतलब बिल्कुल हाँ ऐसा है, तो उसमें प्रॉब्लम आएगा, आपको स्मूथनेस दिखाई नहीं। मैक्सिमम टाइम हम एक चीज सोचते हैं कि गाय जितना मोटा है, मतलब ये है, तो तभी लगता है कि हमको गाय बहुत अच्छा है, बहुत अच्छा से हम खिला रहा है, बट ऐसा नहीं होना चाहिए। एक एवरेज वेट होना चाहिए, बहुत ज्यादा पतला भी नहीं होना चाहिए। बहुत ज्यादा पतला मतलब गाय में आइदर खाने के लिए सही से नहीं मिल रहा है, दूसरा और कुछ बीमारी है जो लंबा टाइम से चलते आ रहा है। जब गाय दिखाई देते हैं वो हमेशा अलर्ट होना चाहिए, और बाकी गाय से दूर पे नहीं रहना चाहिए। दूर पे रह रहे हैं मतलब वो गाय में आइदर कुछ प्रॉब्लम है, नहीं तो उसका बिहेवियर पे कुछ प्रॉब्लम है। जब चलते हैं, तो जब वॉकिंग के हम स्टेप्स देखेंगे, कुछ लिम्प মানে যেমন ঘরে যারা গরুকে রাখেন, গরু বাছুর রাখেন, নিজেরাই দেখে বুঝতে পেরে যায় যে গরু ঠিক আছে কি না আছে। এই জন্য বৈজ্ঞানিক ভাবে দেখি, তাহলে উনি বলেছেন অনেকগুলো সিগন্যাল আছে, ভাই স্বাস্থ্য ঠিক আছে কিনা, ওর থান ঠিক আছে কিনা, পালান ঠিক আছে কিনা, ওর খাওয়ার পেট ঠিক আছে কিনা, ওর এই দেখিয়েছে এখানে ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, ওর রুমেন ফিল মানে হচ্ছে পেট ভরে আছে কিনা, মানে পেটটা ভরে আছে কিনা দেখে বলেন, দেখে বুঝতে পেরে যায় রে ছেলেটা খায়নি অনেকদিন, অনেকক্ষণ ধরে, বা গরুটাকে অনেকদিন কোনো খাওয়ানো হয়নি। তা গরম লাগছে কিনা, দেখবেন গরুর একটা হাতে, একটা পুরো শরীরের মধ্যে একটা এই লোমের উপর দিয়ে হাত বোলান, দেখবেন হাতটা একটা আরামসে হাতটা পাস হয়ে গেল, হাতটা ভিজে ভিজে লাগছে না, হ্যাঁ গরু ঠিক আছে, ঘামে ভেজা মতো লাগছে না। তো সেইগুলি উনি বলছেন যে 11টা সাইন আছে, সিগন্যাল আছে, যেটা দেখে বোঝা যাবে যে সে আরামে আছে কিনা, কমফোর্টে আছে কিনা। সেই তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য, যেটা উনি বলছেন যে চোখের, মানে চোখটা যেটা ব্রাইট আছে, ক্লিয়ার আছে, চোখ দিয়ে কিছু জল বেরোচ্ছে না। মানে অনেক গরু আছে চোখ দিয়ে জল পড়ছে বা নাক দিয়ে জল পড়ছে, যে নাকের ওখানটা ভিজে ভিজে থাকবে, মানে গরু ঠিক আছে। ওয়েট, বডি ওয়েট ব্যাপারে বললো যে ওজনটা, অনেক ভাবে যে বিশাল ওজন একটা মোটা গরু খুব ভালো গরু, সেরকম নয়। প্রতিটা গরুর একটা ওজন আছে, যেমন একটা প্রতিটা লোকের, মানুষের একটা ওজন আছে, নর্মাল ওজন। খুব মোটা হয়ে গেলে আমরা বলি আরে প্রচুর মোটা, এ প্রবলেম হবে। সেরকম গরুরও একই ব্যাপার, ওর একটা ওজন দরকার। আমি অনেক সময় বলি যে আমার গরুটা 4 বছর হয়ে গেছে, এখনো প্রথমবার বাচ্চা দেয়নি। বছরের বছরের দ্বারা এটা প্রমাণ করা যায় না, বডি ওয়েট দিয়ে হয়। একটা গরুর যেটা বডি ওয়েট হয়, যেমন 400 কেজি কোনো একটা ব্রিড আছে, কোনো একটা জাতি আছে যা 400 কেজি ওজন হওয়ার দরকার, তার যখন প্রথমবার বাচ্চা দেবে তার 60%, 240 কেজি ওজন হয়ে এলেই সে প্রথমবার বাচ্চা দেওয়ার যোগ্য হয়ে যাবে। আর সেটা যত তাড়াতাড়ি হবে, সেটা 4 বছরে হতে পারে, কেউ ঠিকঠাক খাওয়াচ্ছে, কারোর সেটা 18 মাসে বা 2 বছরই হয়ে যায়। তো ওজনটা একটা জরুরি। অ্যাটিটিউড কেমন, অ্যালার্ট আছে কিনা, আপনি গেলেন বা কেউ নতুন এলো, সে অ্যালার্ট আছে কিনা, তার মোবিলিটি কেমন, সে ঠিকঠাক হাঁটতে পারছে কিনা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পিছনে পাড়া টেনে টেনে হাঁটছে, পিঠটা একটু বেঁকে আছে, এই এইগুলো দিকে হেলথ সিগন্যাল, এগুলো হচ্ছে হেলথ সিগন্যাল। স্বাস্থ্যটা ঠিক আছে কিনা, গায়ের উপরে ওই এঁটুলি ফেটুলি আছে কিনা, কোথাও রক্ত ঝরছে, কোথাও ছিঁড়ে গেছে, চুল উঠে গেছে, এবড়ো খেবড়ো আছে, রাফ হেয়ার কোট, মানে চুলের এটা লোমটা পুরো রাফ হয়ে আছে, এবড়ো খেবড়ো আছে, এইগুলো হচ্ছে একটা হেলথ সিগন্যাল, স্বাস্থ্য সিগন্যাল, যে সে স্বাস্থ্য আছে কিনা, সুস্থ আছে কিনা। সুস্থ আছে মানেই সে কমফোর্টে আছে। आगे। नेक्स्ट है आदर, मतलब थन। एक चीज हम ये हमेशा सोचता है कि बहुत बड़ा आदर है, थन है, मतलब ज्यादा दूध देंगे। एक्चुअली ऐसा नहीं होता है। दूध देने के बाद आदर का एक नॉर्मल साइज में आ जाना चाहिए वो। और जब गाय चलते हैं उस टाइम पे हमको देखना चाहिए कि आदर बहुत ज्यादा ये मूवमेंट नहीं होना चाहिए। मतलब पीछे से हम देखेंगे बहुत ज्यादा मूवमेंट है, मतलब लिगामेंट थोड़ा सा लूज हो रहा है, तो वो गाय अच्छा, मतलब उसका आदर इतना सही नहीं है। जितना आपका दूध देने के बाद आदर का बिल्कुल कम हो जाता है वो। देन नेक्स्ट है बॉडी स्कोर। बॉडी स्कोर एक रहता है जो हम आगे बातें करेंगे, वो होना चाहिए 2 से 3 के अंदर। मतलब बहुत ज्यादा मोटा भी नहीं, बहुत ज्यादा पतला भी नहीं। बट वो भी डिपेंड करता है कि स्टेज ऑफ लैक्टेशन, मतलब जो बच्चे दिया है उसके बाद कितना टाइम हो गया है। दूध अभी भी आपने निकालना शुरू किया है, या 1 महीना हो गया, 2 महीना हो गया, 6 महीना हो गया, कौन सा टाइम पे कितना होना चाहिए, उसके बारे में बात करेंगे। ओके, ये था हेल्थ सिग्नल। नेक्स्ट आते हैं हम फिजियोलॉजिकल सिग्नल। उसमें से पहला जो है टेम्परेचर। नॉर्मल बॉडी टेम्परेचर कितना होता है।
जैसे हमारा 100 डिग्री मतलब हम सोचेंगे क्या हमारा बुखार है, पर गाय का ऐसा नहीं है। गाय का जो नॉर्मल बॉडी टेम्परेचर है आदमी से थोड़ा सा ज्यादा है, 101.5 प्लस माइनस 1 मतलब 102.5 तक हो सकता है, 99.5 से 102.5 तक हो सकता है। और कभी कभी क्या होता है बॉडी टेम्परेचर कम भी होता है। कब होता है? जैसे मिल्क फीवर। मिल्क फीवर हम फीवर बोलते हैं, बट इसमें टेम्परेचर बढ़ता नहीं है, बट गाय कपने लगता है इसलिए फीवर जैसा लगता है, इसलिए मिल्क फीवर बोलते हैं। थर्मोमीटर से कैसे मापेंगे हम? जैसे हम हमारा मापते हैं तो उस हिसाब से गाय का भी रेक्टम पे लेना सही है ये। और जब रेक्टम पे डालते हैं तो उस टाइम पे थोड़ा सा एंगल करके डालना है कि रेक्टम का स्किन के टच करे। स्किन पे टच होने के बाद 1 मिनट टाइम रखना है, तो उसके बाद उसका टेम्परेचर लेना है। नेक्स्ट, कितना बार सांस लेते हैं। ये सब बातें ऐसा नहीं कि आप पूरा ध्यान पे रखो या जस्ट आप सुनो। जैसे नॉर्मल एक गाय को 10 से 30 बार तक सांस लेते हैं, बट जो छोटे बच्चे हैं वो थोड़ा सा ज्यादा होता है, मतलब 30 से 50 टाइम तक हो सकता है। अब कभी कभी लगता है ये होता है कि बढ़ जाता है रेस्पिरेशन, सांस लेना बढ़ जाता है। कब बढ़ सकता है? जब फीवर होगा, बुखार होगा, हीट स्ट्रेस। गाय मान लो आप धूप में रख दिया, या जो शेड है ना उसका हाइट बहुत कम है गर्मी के टाइम पे, पानी नहीं पी रहे सही से, तो उस टाइम पे हो सकता है स्ट्रेस पे आएगा। कब कम होता है? मिल्क फीवर के टाइम पे मान लो रेस्पिरेशन रेट थोड़ा सा कम हो सकता है। रूमिनेशन मतलब जुगाली, क्या बोलते हैं जुगाली को? क्या बोलते हैं? जाबर काता। ओके, जाबर काता। तो इसके बारे में डॉक्टर सौकत ने ऑलरेडी डिस्कस किया है। इसमें ये होता है कि जब आप देखोगे एक बार, ध्यान रखोगे, 1 मिनट पे 40 बार के आसपास वो रूमिनेट करता है, मतलब जाबर काता करता है। मान लो कम कर रहा है, 20 बार कर रहा है, 30 बार कर रहा है, मतलब गाय में कुछ इशू है, जो आप खिला रहे हो वो सफिशिएंट नहीं है उसमें, और दूसरा कुछ हेल्थ का इशू है। और दूसरा है कि रूमिनल मोटिलिटी, मतलब जो बड़ा पेट है वो क्या होता है, थोड़ा थोड़ा एक मोमेंट होता है, उसका मोटिलिटी होता है। वो होता है 1 मिनट पे 1 बार से 3 बार तक। 1 बार से 3 बार तक नॉर्मल है। मान लो बिल्कुल नहीं हो रहा है, मतलब प्रॉब्लम है, 1 बार हो रहा है, प्रॉब्लम है। मान लो 4-5 बार बहुत ज्यादा हो रहा है, मतलब उसमें भी कुछ इन्फेक्शन है। ये हम कैसे पता लगाएंगे? ये बीच में जो स्पेस दिखाई दे रहा है यहाँ पे दोनों हाथ से दोनों मुट्ठी थोड़ा सा प्रेस करेंगे तो क्या होगा, हमको ऐसा लगेगा, पकड़ के रखना है 1 मिनट के आसपास, लगेगा कि हमको हाथ को थोड़ा सा अंदर से धक्का दे रहा है। तो आपको कितना बार ये धक्का फील हो रहा है? मान लो 1 बार या 2 बार 3 बार फील हो रहा है, मतलब नॉर्मल है। बिल्कुल फील नहीं हो रहा है तो प्रॉब्लम है। गाय गाय में मूवमेंट नहीं है तो क्या होगा, उसका सही से डाइजेशन नहीं होगा और गोबर भी नहीं निकलेगा, प्रॉब्लम आएगा। बहुत ज्यादा सलाइवेशन मतलब लाला, हाँ, लाला ना निकलना। अब ये कॉमन प्रॉब्लम आजकल हो रहा है, क्योंकि हम जो कॉन्सेंट्रेट खिलाते हैं, मान लो हमारे पास घास नहीं है, सूखा घास नहीं है, या ये आपका ग्रीन ग्रास भी नहीं है, तो हम क्या करेंगे, सिर्फ दाना ही देते रहते हैं। तो उस टाइम पे जितना सलाइवा बनना चाहिए था इतना नहीं बनेगा। तो आपका खाना पचने के लिए क्या होना चाहिए? सलाइवा चाहिए, लार चाहिए, वो नहीं है तो आपका सही से डाइजेस्ट नहीं होगा। वो होता है अराउंड एक दिन पे 40 लीटर से 150 लीटर तक सलाइवा बन सकता है। वो आप क्या दे रहे हो उसके ऊपर डिपेंड करता है। अब जब भी हम दाना खिलाते हैं, हमको एक प्रैक्टिस कर लेना चाहिए कि दाना खिलाने से पहले जो कॉन्सेंट्रेट है वो खिलाने से पहले थोड़ा सा सूखा सारा दे देना चाहिए। उससे क्या होगा, आपका ये लाला लाला बोलते हैं, लाला ज्यादा बढ़ेगा, और उसके बाद जो दान दिया आपने वो भी पचने के लिए आराम से। कितना बार डेफिकेशन करता है, गोबर कितना बार निकालता है? अराउंड 10 बार से 25 बार तक निकाल सकते हैं। अब गोबर कैसा होना चाहिए वो हम बाद में बात करेंगे। बहुत ज्यादा गोबर मतलब ये हो रहा है, बहुत पतला हो रहा है, मतलब क्या हो रहा है वो पता लग रहा है कि डायरिया हो रहा है। डायरिया होने का कारण क्या क्या हो सकता है? जैसे कुछ मेनली ये रहता है कि पैरासाइट जो होता है, पेलू कृमि, उसके कारण होता है। पॉइजनिंग का केस में कभी होता है, एसिडोसिस, वो हम बात करेंगे थोड़ा।
और कभी कभी कुछ लंबा डिजीज होता है जैसे जनिन डिजीज, तो सही भी करना मुश्किल है, नहीं होता है, ऐसे में भी डायरिया होता है। दूसरा कॉमन है कि आपका ब्लॉट। ब्लॉट मीन्स पेट फूल जाता है। कुछ मान लो हमने खाने पे अचानक कुछ चेंज कर दिया, कल जो खिला रहा था आज कुछ चेंज किया, और बहुत ज्यादा कुछ प्रोटीन जिसमें है ऐसा कुछ खिला दिया, बरसिम लूसर्न ऐसा घास कुछ खिला दिया, तो तभी भी ब्लॉट होने का संभावना बढ़ता है। और अंदर कुछ कृमि वगैरह है तो तभी भी ब्लॉट होने का संभावना होता है। पहले तो इसके लिए हमको रेगुलर डिवॉर्मिंग करना जरूरी है, और ये दोनों के लिए हमारे पास कुछ ट्रेडिशनल मेडिसिन है, इग्नोवेटरी मेडिसिन है, इसका क्लास हो गया है शायद, तो वो भी आप व्यवहार कर सकते हैं। ये एक प्रॉब्लम जो बताया था, जो सलाइवा होता है, लार जो बनता है वो सही मात्रा पे बनना चाहिए, नहीं बनने से तो क्या होता है, सब क्लिनिकल एसिडोसिस एक बीमार होता है, जिससे क्या होता है, खाना कम हो जाता है, वेट भी कम होता है, डायरिया थोड़ा होता है, और सही समय पे इलाज नहीं किया, बाद में जाके वो लेमिनाइटिस और लेमनेस मतलब खुरने, हाँ, खूर हो जाएगा, सही से पैर नहीं लगा पाएगा, ये प्रॉब्लम भी आ सकता है। पेशाब कितना बार करता है, अराउंड 8-10 बार पेशाब करते हैं, और एक मान लो 350 या 400 किलो का जो गाय है वो 10 किलो के आसपास, 10 लीटर के आसपास पेशाब एक दिन पे निकालते हैं। अब पेशाब कम हो गया, मेनली होने का संभावना देखते हैं तो कहाँ पे होता है, मिल्क फीवर होता है, तब कभी कभी यूरिन कलर चेंज हो जाता है। तो मेन कारण क्या है, एक कुछ ब्लड प्रोटोजन बोलते हैं, जिस बेबीसियोसिस एक बीमार है, उस यूरिन इन्फेक्शन है, उसके कारण भी हो सकता है, या पेशाब करने में प्रॉब्लम हो रहा है, क्या हो सकता है, कुछ पत्थर हो सकता है, और नहीं तो किडनी में कुछ प्रॉब्लम हो सकती है। ये एक जानकारी होना चाहिए। जैसे 1 लीटर दूध मिलने के लिए एक गाय का शरीर पे मतलब आदर पे, थान पे 500 लीटर खून जाना जरूरी है। अब 500 लीटर खून तो बॉडी पे होता नहीं है, मतलब 500 लीटर खून को घूमना पड़ता है, मतलब कितना स्ट्रेस होता है गाय को 1 लीटर दूध के लिए। ऐसा मान लो 10 लीटर दूध दे रही है गाय, तो कितना बार वो दूध को घूमना पड़ेगा, सॉरी खून को घूमना पड़ेगा, मतलब 5000 लीटर खून घूमेंगे, घूमने से आपको 10 लीटर दूध मिलता है। मतलब है गाय को काफी रेस्ट चाहिए, जो दूध दे रही है गाय, उन गाय को काफी रेस्ट देना जरूरी है। जैसे डॉक्टर सौकत ने बता के गया है, मतलब ब्लड सर्कुलेशन इन द इसमें खान पे अराउंड 30% तक बढ़ जाता है जब गाय बैठे रहती है। तो इसलिए आप जितना रेस्ट ज्यादा दोगे, दूध इतना बढ़ेगा, और खान का बीमारी भी इतना कम। नेक्स्ट आते हैं हीट साइंस। ये आप लोगों को मैक्सिमम को पता है, जिसके पास गाय है। गाय कितने में गर्मी ये होता है, प्यूबर्टी पे आता है अराउंड 18 महीने के आसपास। देसी गाय है तो 2.5 साल में, और बफेलो में 3 साल के आसपास में गर्मी हीट में, सॉरी प्यूबर्टी में आता है। गर्मी का लक्षण क्या क्या है ये आप लोगों को पता है सबको, बार बार चिल्लाएंगे, देन डिस्चार्ज आएंगे, फ्रीक्वेंटली यूरिनेशन, दूसरे के ऊपर माउंट करते हैं। अब गर्मी पे नहीं आने का कारण मतलब मेनली आपका न्यूट्रिशनली रहता है, और कुछ मिनरल डिफिशियंसी की भी हो सकती है। एक है कि टाइम ऑफ इंसेमिनेशन, कौन सा समय पे हमको गाय को यह करना चाहिए। मान लो आज गाय गर्मी पे आया, तो एक थंब रूल ये है कि आज मॉर्निंग गर्मी पे आया है तो शाम को यह करना जरूरी है, शाम को गर्मी पे आया तो नेक्स्ट डे मॉर्निंग को यह करना है, मतलब 12 घंटे के बाद में। अब आजकल ये चीज बहुत ज्यादा दिखाई दे रहा है कि प्रोलॉन्ग हीट, मतलब लंबा टाइम तक गर्मी पे आते रहते हैं, यही किया तो उसके बाद में भी गर्मी पे आ रहा है, तो उसमें लोग कंफ्यूज हो जाते हैं, नेक्स्ट बार क्या करूं मैं। तो उसमें भी ऐसा हो रहा है, तो और एक बार मतलब 12 घंटे के बाद दोबारा एक बार यही करना है, उसके बाद में भी गर्मी पे आ रहा है, इसे आप जब मैक्सिमम 3 बार तक रिपीट कर सकते हो, 3 बार यह कर सकते हैं, बट उसके बाद में भी गर्मी पे आ रहा है, मतलब है गाय का जो यूटेरस है या उसमें कुछ इश्यू प्रॉब्लम है, तो पहले एक डॉक्टर को दिखाना है, उसका इलाज होगा, इलाज होने के बाद में नेक्स्ट बार उसको ये करना चाहिए। और रिपीट ब्रीडिंग आजकल बहुत ज्यादा प्रॉब्लमेटिक है, बहुत ज्यादा रिपीट ब्रीडिंग का प्रॉब्लम आ रहा है, तो उसके लिए हमारा कुछ ट्रेडिशनल मेडिसिन भी है, उसके बारे में लास्ट टाइम बात किया होगा, तो उसके बारे में भी आपका कुछ डाउट है तो भी आप पूछ सकते हो, हम दोबारा। नेक्स्ट आते हैं बच्चे होने के समय पे कब होगा।
डॉक्टर का जरूरत पड़ेगा क्या नहीं पड़ेगा बुलाने का। पहला है कि क्लियर म्यूकस डिस्चार्ज दिखाई देता है, ये आप लोगों को मैक्सिमम लोगों को पता ही होगा। गाय अलग से रहना चाहेंगे, खाना कम कर देंगे, और यहाँ पे जो लिगामेंट है ना ये थोड़ा सा लूज हो जाता है, पता लगता है। ये टेल हेड टू ये थोड़ा सा ऊपर आ, देन थान पूरा भर जाएगा धीरे धीरे। जब भी वाटर ब्रेक निकलता है, वाटर ब्रेक निकालने के बाद में आधा घंटे से 1 घंटे के अंदर जनरली बच्चा हो जाता है। बट जो हेफर है, मतलब पहली बार बच्ची दे रही है, तो उसमें क्या है, ज्यादा टाइम भी लग सकता है, 4 घंटे तक लग सकता है। जब मान लो बच्चा होने का टाइम पे आपने 2 पैर और उसका नाक दिखाई दे रहा है आपको, या मुंह दिखाई दे रहा है, मतलब है ये नॉर्मल डिलीवरी होगा, कोई प्रॉब्लम नहीं आएगा, डॉक्टर को बुलाने का आपको शायद जरूरत नहीं पड़ेगा। बट सिर्फ 2 पैर निकल रहा है और टेल निकल रहा है, उसका नेज निकल रहा है, हाँ हाँ लेज लेज हाँ, मतलब उसमें हो सकता है आपको डॉक्टर का ये आएगा, जरूरत पड़ेगा। आप खुद निकालने के लिए कोशिश मत करो, और डॉक्टर को बुलाना जरूरी पड़ेगा। ये देखिए नॉर्मल जब होता है तीनों एक साथ आता है, दोनों लेग। बच्चे होने के बाद में 3 घंटे से 8 घंटे के अंदर क्या होता है, जो जहर बोलते हैं, जहर और जल है ना, वो इतना टाइम पे निकल जाता है। कभी कभी क्या होता है नहीं निकलता है, तो उसमें आपको करना क्या है, खुद उसको निकालने के लिए कोशिश मत करो। पहले आप मान लो गाय छोटा सा है, देसी गाय है, तो 1 किलो भिंडी 2 टुकड़ा करके काट के, ढेरोज, हाँ 1 किलो ढेरोज 2 टुकड़ा करके काट के खिला दीजिए। बड़ी गाय है तो 1.5 किलो, 2 घंटे के अंदर अंदर। और तभी भी नहीं निकल रहा है, मान लो 8 घंटे तक नहीं निकल रहा है, तो एक मूली को मूली बोलते हैं, हाँ मूलो, एक बड़ा है तो 1 ही चलेगा, छोटा है तो 2 ले लीजिए, खिला दीजिए। तो उसके बाद निकल जाना चाहिए, मैक्सिमम केसेस में निकल जाता है। और तभी भी 12 घंटे तक नहीं निकल रहा है, तो डॉक्टर को बुलाना जरूरी है। आप खुद निकालने के लिए कोशिश मत करो, उसमें क्या होगा, एक गाय का हानि होगा, और दूसरे बार जब बच्चा होता है उसमें भी प्रॉब्लम। ये गेस्टेशन पीरियड को आपको पता ही होगा कि 280 डेज गाय में है और 305 दिन भैंस में है बच्चा होने के लिए। हाँ, नेक्स्ट है कि बच्चे का सिग्नल, मतलब बच्चे सही सलामत है क्या नहीं। एक तो हमको इसे पता लग ही जाता है, बच्चा मतलब बिल्कुल एक्टिविटी दूर घूम रहा है तो मतलब प्रॉब्लम नहीं है। एक चीज ये होता है कि कभी कभी बच्चे को, मान लो बच्चे गाय से दूध नहीं निकल रहा है, या बच्चे खुद नहीं पी पा रही है, तब हम खुद निकाल के बच्चे को दूध पिलाते हैं। तो उस टाइम पे मतलब थोड़ा जोर करके दिया, या बच्चे को मतलब कंफर्ट नहीं लगा, तब क्या हो सकता है, वो दूध जहां जाना चाहिए दूसरे जगह जा सकता है। तो उसमें एक चीज ये इसमें देखिए, ये जो है ना, दोनों बच्चे बहुत आराम से खा पी रही है, बहुत मतलब मन पे बहुत आनंद है। तो उसमें क्या कर रहा है, उसका तेल बिल्कुल हिला रहा है, मतलब ये दूध जो है ना उनका सही पेट में जा रहा है। गाय का 4 पेट है, तो उनमें से जो बड़ा पेट है वो पहले पहले इतना बड़ा नहीं होता है, तो उसमें दूध नहीं जाना चाहिए। दूसरा एक पेट है जो जहाँ पे दूध जाना चाहिए, वहां पे जाएंगे तो प्रॉब्लम नहीं है। पर जो छोटा मतलब रुमेन है उसमें चला जाता है तो प्रॉब्लम आता है। प्रॉब्लम क्या होता है, बच्चे का डायरिया हो सकता है, नहीं तो पेट फूल जाता है। तो ये एक सिग्नल है कि बच्चा ऐसे बिल्कुल आनंद पे है, मतलब नॉर्मल है, बच्चा दूध सही से पी रहा है। जब बहुत देर सो रहे बच्चे, उठने के बाद अच्छा से पैर को इसको हिला रहा है, मतलब ये स्ट्रेस कर रहा है, खींच रहा है ना, हाँ तान तान कर रहा है, मतलब ठीक है, वो उसका प्रॉब्लम नहीं है। बट बच्चे बिल्कुल ऐसा लगा कि इनएक्टिव है, तो वो पहला साइन है कि बीमार पड़ने वाला है या बीमार हो रहा है। उसमें कुछ पेन है पेट में, वो क्या करेगा, वहां पे पेट में पैर से लात मारेगा, और नहीं तो दांत ग्रीन करेगा, क्या बोलेंगे, दांत, हाँ हाँ, तो वो भी उसमें प्रॉब्लम है कि उसको कुछ कुछ प्रॉब्लम है, आइदर पेट में गैस हो रहा है, नहीं तो न्यूमोनिया का भी प्रॉब्लम हो सकता है। बच्चे उठ नहीं पा रहे, नॉर्मली जो दिखाई देता है, एक प्रॉब्लम होता है कि
जो नाभि काटना होता है, नाभि सही से तरीका से नहीं काटा तो क्या होगा, नेवल इल हो जाता है, मतलब वहां पे नाभि पे उसमें इन्फेक्शन आ जाता है, तो उसके बाद धीरे धीरे वो जॉइंट पे भी चला जाता है। तो ऐसा केस में आपको वो प्रॉब्लम आएगा। और उसके साथ में कहीं पे उसको लग गया तो वो भी एक कारण हो सकता है कि उठ नहीं पा रहा है, बहुत वीक है बच्चा तभी उठ नहीं पाएगा, और कुछ डेफिशिएंसी जैसे विटामिन ई या सेलेनियम डेफिशिएंसी है तभी भी बच्चे उठ नहीं पाते। और बच्चे का मान लो आंख बिल्कुल अंदर चला गया, या स्किन जो है ना, जो आप स्किन को खींचोगे तो वो तुरंत वापस नहीं जा रहा है, तो मतलब क्या है, डिहाइड्रेशन है। वो जनरली कब दिखाई देता है, जब डायरिया होता है। ये बहुत इंपॉर्टेंट है, डायरिया बच्चे में डायरिया जो होता है ना, उसको तुरंत रुकना बहुत जरूरी है। नहीं तो पहला होता है डिहाइड्रेशन, मतलब शरीर में पानी कम हो जाता है, और ज्यादा से ज्यादा बच्चे डायरिया के कारण नहीं मरते, मरते हैं उसका शरीर में पानी कम हो जाने के कारण पे। तो तुरंत इलाज करना जरूरी है। বলেন যে বাছুরের বাছুরের কি সংকেত, বাছুর সুস্থ আছে কিনা সেটার জন্য দেখা উনি বললেন যে ওটা যখন তাকে ডাকা হচ্ছে বা ওঠানো হচ্ছে বা ঘুম থেকে যখন উঠছে, যেমন আমরা করি গা হাতে একটুখানি টেনে নিই, ওটা টেনে নিচ্ছে কিনা। আর বিশেষ করে যেটা হয় চোখ দেখে আর ওর স্কিনটা দেখে, শরীরের লোমগুলো দেখে বোঝা যাবে যে ওর শরীরে জলের কম আছে কিনা। কারণ মেনলি যেটা হয় প্রধানত যে বাচ্চা, যেটা গরুর বাচ্চা মরে যায় সেটা ডায়রিয়াতে মরে যায়। ডায়রিয়া মানে পাতলা পায়খানা, ডায়রিয়া বলছে মানে পাতলা পায়খানা। আর পাতলা পায়খানার জন্য কি জন্য মরে যায় না, পাতলা পায়খানা যখন হয় তখন শরীরে জলের কমে যায়। জল কমে গেলেই সে তখন শরীরের অন্যান্য কাজগুলো যেগুলো সেগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। নিষ্ক্রিয় হয়ে গেলেই তখন বাছুরের যেটা হয় কি, ওর ডেথ হয়ে যায় আর কি। সেনি বলছে ডায়রিয়া যখনই হবে সেই ডায়রিয়াটাকে বন্ধ করা খুব জরুরি, সেটাকে নেগলেক্ট করা যাবে না, সেটাকে না দেখা করলে চলবে না। ওই ডায়রিয়াটা যেটা বাছুরের, সেই জিনিসটা খুবই জরুরি। বহুত চাষির এরকম হয়েছে যে ডায়রিয়াতে আর কি বাছুর প্রথমেই মারা গেছে আর কি। ওই জিনিসটা দেখতে, আর একটা জিনিস দেখতে হয় এখানে, গরু বাছুর যেটা হয় অল্প অল্প মানে জল যেটা হয় না, জল সেটা হঠাৎ করে তাকে বাছুরকে জল খাইয়ে দিলে হবে না, বেশি করে অল্প অল্প জল, জল যখন খাওয়ানো হবে তখন যেন দেখে খাওয়ানো হয় জলটা। আলাদা যে জলটা খাওয়ানো হচ্ছে সেটা দেখে খাওয়াতে হবে। বেশি জল খেয়ে ফেলে আবার ভেতরে যে রক্ত কণিকা গুলো আছে সেগুলো ভেঙে যায় আর কি, সেটা প্রবলেম হয়। জল দরকার আছে 1-2 মাসের পর থেকে, হালকা হালকা এমনি জল, দুধ তো খাচ্ছে তার সঙ্গে একটু জল দেওয়াও দরকার আছে হালকা হালকা। এই জল দেওয়ার সময় দেখে খাতে, বেশি করে বাছুরের অত খেয়াল থাকে না আর কি, বেশি করে জল খেয়ে নেয়, জল খেয়ে নিলেও একটা প্রবলেম হয়। জল অনেক সময় বেশি খেয়ে ফেললেও সেটা প্রবলেম হয় আগে। नेक्स्ट है, ये भी बहुत दिखाई देता है, पेट बिल्कुल मतलब गैस के लिए नहीं फूलता है, ये जो है ना पूरा पॉट बेली जिसको बोलते हैं, कृमि के लिए वो ये हो रहा है, बट ये मतलब गैस होके पेट फूल रहा है वो नहीं है, ठीक है, हमेशा फूलता ही रहता है। और बॉडी को जो है ना राफ हो जाता है, उसका हेयर लोम राफ हो जाता है। हाँ, तो वो कारण क्या है, पेट के अंदर कृमि है जो सबसे ज्यादा वही रहता है, और सही से खाना नहीं खिला रहा है, वो भी एक कारण हो सकता है। जैसा खाना मिलना चाहिए वैसा नहीं मिलेंगे तभी प्रॉब्लम होता है। ब्लड का हमने बताया क्यों गैस होता है। गैस का जो पहला कारण वो है कि इसोफेजियल ग्रुप, मतलब जब बच्चे अच्छा से मतलब आनंद से खाना नहीं खा, सॉरी दूध नहीं पी रहे, तब जहां जाना चाहिए दूध वहां नहीं जाएगा, दूसरी जगह जाता है, तब उसके लिए उसमें गैस होता है। जब मान लो बच्चे को हमको खुद को खिलाना पड़ रहा है दूध, मतलब गाय का दूध खुद नहीं पी रहे बच्चे, हम खुद पिला रहे हैं, उसमें बहुत ज्यादा गर्म पिलाएंगे या बहुत ठंडा पिलाएंगे तभी भी ये हो सकता है। बहुत पकड़ के ऐसे पिलाया, उनको पीने का मन नहीं है, वो कंफर्ट नहीं है, तभी भी ये ब्लॉट होने का संभावना हो सकता है। ड्राई माजुल ऑलरेडी हम बात किया, जो नाक का आग बिल्कुल ड्राई रहेगा, मतलब फीवर के लिए है ये, ज्वर होगा तो। देन पैर बिल्कुल ऐसे दूर करके रखेंगे, मतलब क्या बोलेंगे उसको, एक्सटेंड करके रखेंगे, स्प्रेड करके, हाँ अलग अलग करके ऐसे रखेंगे, वो भी हो सकता है। न्यूमोनिया वगैरह है वो प्रॉब्लम आ सकता है। नेक्स्ट हम आते हैं कि रूमेन फील स्कोर, मतलब पेट कितना भरा हुआ है। एक तो पता लगेगा इसमें आपका पेट बिल्कुल भरा नहीं है,
जब बच्चा होता है उस टाइम पे मतलब दूध देने लगता है, हो सकता है कुछ दिन के लिए ऐसा भी हो सकता है, पर नॉर्मली जो एक गाय है ऐसा नहीं रहना चाहिए, मतलब इसमें बिल्कुल खाना नहीं जा रहा है। नॉर्मल जो होता है ये ऐसा होना चाहिए, अराउंड 3 स्कोर। और जो ड्राई एनिमल हो गया या लास्ट स्टेज ऑफ लैक्टेशन, मतलब दूध सुनने वाला है, उस टाइम पे इस तरफ का होना चाहिए। और जो ड्राई एनिमल है कभी कभी ऐसा भी दिखाई देता है। बट आपको एक कॉमन सा एक फीलिंग है, ऐसा रहेगा मतलब गाय को खाना नहीं मिल रहा है या सही से खाना नहीं खा पा रही है वो, आप इधर कम खिला रहे हो, नहीं तो जो खिला रहे हैं उसमें कुछ इशू प्रॉब्लम है। सेकंड है बॉडी कंडीशन स्कोर, मतलब गाय सही से खाएंगे तभी तो आपका बॉडी सही रहेगा, पहला वो बात है। और कभी कभी ये भी होता है कुछ अंदर बीमार है जिसके कारण वो सही से तो खा पी रहा है बट बॉडी अच्छे से नहीं हो रहा है। अब ये है कि पहला स्कोर, ये स्कोर मतलब बिल्कुल खराब है, ऐसा होना ही नहीं चाहिए कभी। ये है मतलब इसमें आइदर आपने खिलाया नहीं है गाय को, नहीं तो कुछ बीमार है। ये जो बॉडी स्कोर 2 है, जब गाय दूध देना शुरू करते हैं हो सकता है स्टार्टिंग पे ऐसा हो सकता है, कुछ दिन के लिए, ज्यादा दिन नहीं। नॉर्मली जो होता है ना आपका 2 से 3 के 20 में अंदर होता है, मतलब ऐसा होना या ऐसा 20 के 20 में होना चाहिए, वो नॉर्मल है। बट उससे ज्यादा मोटा हो गया यहाँ पे, ये कैसे पता लगेगा? एक तो ये जो कर्व है ये आपको दिखाई नहीं देगा जितना मोटा होगा, जितना पतला होगा ये कर्व ज्यादा दिखाई देगा। यहाँ पे जो दिखाई दे रहा है ना ये रेक्टम के पास में, यहाँ पे लेजर गोरा, लेजर गोरा, हाँ लेजर गोरा, हाँ लेजर गोरा के जो दिखाई दे रहा है, ये जितना मतलब होल देखेगा आपको, गाट क्या बोलते हैं, गाट बोलते हैं, होल होल पूरा मतलब कैविटी टाइप, हाँ गाटो, हाँ ऐसा देखेंगे मतलब ये ज्यादा फैट नहीं है इसमें। ये ज्यादा बहुत ज्यादा फैट हो जाएगा वो भी खराब है, ऐसा हो गया ये भी खराब है, और बहुत ज्यादा हो गया ये भी खराब है। ये 4 हो गया या 5 हो गया उसका मतलब है ऐसा गाय का जब बच्चा होगा, बच्चा होने के समय पे कुछ प्रॉब्लम आने का संभावना ज्यादा रहेगा। ये आपका नेक्स्ट आते हैं गोबर। गोबर यहाँ से तो स्कोर 1 का पता ही लग रहा है, मतलब डायरिया है, बिल्कुल लूज है, ऐसा होना ही नहीं चाहिए, कुछ इन्फेक्शन है। ये जो थर्ड वाला तीसरा वाला देख रहे हैं एक्चुअली गोबर ऐसा ऐसा होना चाहिए। हमें हमारा एक कंफ्यूजन हमेशा रहता है कि जितना ऐसा टाइट है मतलब अच्छा गोबर है, ऐसा अच्छा गोबर नहीं है। ऐसा गोबर आ रहा है उसका मतलब है कुछ कमियां है, आपका जो डाइट है जो खिला रहा है उसमें कुछ कमियां है, पानी सही से नहीं पी रहा है, कुछ प्रॉब्लम है। नेक्स्ट आया कि जो गोबर है जो आप खिला रहे हो मतलब सब कुछ सही से पेट में जा रहा है क्या नहीं, कुछ बाहर तो नहीं निकल रहा है, वो है उसका स्कोर है। इसमें यह आएगा, एक मुट्ठी गोबर लिया आपने हाथ में, एक ऐसे ऐसे जोर से पकड़ लिया, ठीक है, उसके बाद निकल दिया, जब देखेंगे कि यहाँ पे कितना सीजे रह गया और वो सीज में कैसा है, मतलब बिल्कुल होमोजेनस है, होमोजेनस को क्या बोलेंगे, पूरा हाँ मिश्रित है, तो उसमें कुछ प्रॉब्लम नहीं है, मतलब आप जितना खिला रहे हो सब अंदर जा रहा है, बाहर जो चीज आना चाहिए सिर्फ वही आ रहा है, ठीक है। अब थोड़ा थोड़ा रह गया, मतलब है आपका इतना पूरा की पूरा डाइजेशन नहीं हो रहा है, बिल्कुल कुछ दाना दाना दिखाई दे रहा है, उसका मतलब आपका अंदर डाइजेस्ट हो ही नहीं रहा है, वो जो आप खिला रहे हो बाहर निकाल के आ रहा है, तो उसका मतलब क्या है, रेस्टोरेंट पे जो खिला रहे हो उसमें कुछ सुधार लेने का जरूरत है। नेक्स्ट है हाइजीन स्कोर, मतलब गाय को आप कैसे रख रहे हो, कैसा होना चाहिए। नॉर्मली जो ये 3 चीजें देख रहे हैं यहाँ पे, इस एरिया पे बिल्कुल साफ दिखाई देना चाहिए, उसका जो पैर है, पैर का नीचे का पार्ट यहाँ पे आपको साफ दिखाई देना चाहिए, और थान पे साफ दिखाई देना चाहिए। ये तीनों ऐसा है मतलब आपका फार्म पे आपने काफी अच्छा सफाई साफ सफाई करके रखा है, ऐसा है। सेकेंड वाला उसका मतलब है कि आपका साफ सफाई इतना अच्छा नहीं है, आप थोड़ा तो कर रहे हो बट इसमें और इम्प्रूवमेंट करने का ये स्कोप है, कर सकते हो आप। बिल्कुल ऐसा है थर्ड वाला, जहां पे बिल्कुल आपको लग रहा है कि पूरा लगा हुआ है, गोबर लगा हुआ है तीनों पे, देखिए आप, उसका मतलब है आपने बिल्कुल ध्यान नहीं रख रहे हो, आप उसमें जो जहां पे रख रहे हो वहां पे जो आप गोबर वगैरह निकाल रहे हो उसमें
कुछ चेंज करना जरूरी है। सही समय पे गोबर निकालना सही है, या गोबर को आप कहाँ पे फेंक रहे हो वो भी आपको उसमें कुछ सुधार लाना चाहिए। नेक्स्ट है आपका टीथ स्कोर, मतलब जो टीथ है, जो दूध निकालते हैं, उसमें क्या होता है, एक स्वाभाविक जो नॉर्मल प्रोसीड्यूर है, फुल हैंड मिल्किंग, दोनों हाथ से आपको दूध निकालना जरूरी है। अब हम खींचते हैं तो उस टाइम पे क्या होता है, धीरे धीरे, ये नॉर्मल टीथ है, यहाँ पे धीरे धीरे थोड़ा सा मांसपेशी जैसा बनने लगता है। बहुत ज्यादा आप खींच रहे हो पर दूध और थोड़ा सा निकालूं मैं, ऐसा कुछ कोशिश कर रहे हो तो धीरे धीरे क्या होगा, ऐसा बन जाएगा। जो स्कोर 4 है, मतलब ये बहुत खराब है। ये ऐसा हो गया तो वापस सही नहीं होगा। तो आपको ध्यान रखना है, जितना हो सकता है टीथ एंड ऐसा ही होना चाहिए। पहला वाला बिल्कुल स्मूथ होना चाहिए। इसमें आप बता सकते हो क्या चेंजेस है इसका? आप पैर पे देखिए, जो खूर है ना, ये सब का कारण क्या है? पहला तो यहाँ पे कंटिन्यूअसली रखा हुआ है कंक्रीट में, नीचे मैट वगैरह नहीं है। दूसरा, इस जगह पे आप देखिए, ये बिल्कुल प्लेन नहीं है, गाय को रहने के लिए सही से जगह नहीं मिल रहा है जहाँ पे। तो ये देखिए, गाय को, इसका गाय का वेट कितना होगा, कम से कम 300 किलो। अब 300 किलो बॉडी वेट का गाय 4 पैर के ऊपर खड़ा होना है, उनको सही से उनके खड़ा नहीं हो पा रहा है, तो मतलब कितना पेन होगा इसमें। तो ऐसा गाय होगा तो आपका दूध 2-3 लीटर ऐसे ही कम हो जाएगा। हमने देखा है, जैसे इस गाय को जब हमने ट्रिम किया था, इसका खूर काट दिया था ये, तो उस गाय के 3-4 दिन के बाद इसका दूध 2-3 लीटर बढ़ गया था। तो ऐसा होता है। मान लो बिल्कुल आपका मिट्टी पे है तो ये प्रॉब्लम ज्यादा दिखाई नहीं देता है, ज्यादा कॉन्सेंट्रेट नहीं खिला रहे हो, दान नहीं खिला रहे हो, ये भी प्रॉब्लम दिखाई नहीं देता है। बट जहाँ पे आपका ये कंक्रीट के ऊपर रखते हैं, है ना, ये प्रॉब्लम का ज्यादा दिखाई देता है। तो इसमें खूब ट्रिमिंग बोलते हैं उसको, खूर को काट लेना, बीच बीच में ये करना जरूरी हो सकता है। गाय का हुफ में, इसमें तो दिखाई दे ही रहा है बिल्कुल प्रॉब्लम है ना। बट कभी कभी होता है कि यार ये खूर में कुछ प्रॉब्लम दिखाई नहीं देगा, बट अंदर होता है उसका, तो कैसे पता लगेगा? उसमें दर्द तो हो रहा है गाय में, तो वो पता लगता है गाय जैसे सब सल रहा है। यहाँ पे जो कार्व जैसा दिखाई दे रहा है थोड़ा, ये कार्व जितना ज्यादा होगा उसका मतलब है गाय का पैर में प्रॉब्लम है। जितना कार्व ज्यादा होगा इतना ज्यादा प्रॉब्लम है। इसमें आप देखिए स्ट्रेट है बिल्कुल, ये बिल्कुल अच्छा से सल रहा है, तो इसमें कुछ भी प्रॉब्लम नहीं है। तो ऐसा कार्व जितना होगा उसका मतलब है आपका गाय को कुछ प्रॉब्लम है खूर में, तो आपको डॉक्टर को बुला के उसका इलाज करना जरूरी है। ये सब चीजें गाय बोल नहीं पाएंगे, बट आपको एक सिग्नल दे रहा है कि मेरा प्रॉब्लम है, इलाज कराओ। तो आपको सिग्नल के बारे में इतना ही था, पूछना है या फिर आपको समझ में नहीं आया आप बता सकते हैं। ধন্যবাদ ডক্টর দত্ত। এখন আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাব। আপনাদের প্রশ্ন অনেকগুলো আছে নিশ্চয়ই, কিন্তু প্রশ্নগুলো শুরু করার আগে আমাদের কাছে কয়েকটা প্রশ্ন আগে থেকে এসেছিল, তো সেটা আমরা চেষ্টা করব। শ্যামলী দেবী, শ্যামলী দেবী রামনগর আবাদ থেকে সুন্দরবন মিল্ক ইউনিয়ন, আপনার 4টে প্রশ্ন ছিল। আপনি আমাদের সাথে জুড়ে আছেন বলেই আপনার প্রশ্নটাকে আমরা আগে নিলাম। শ্যামলী দেবী, আপনি কি আমার কথা, শ্যামলী দলাই আছে তো? শ্যামলী দলাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, ওনার 4টে প্রশ্ন ছিল, তো ওই 4টে প্রশ্নটা আমরা করতে চাইছি। প্রথম প্রশ্নটা অলরেডি আমাদের ডক্টর সৈকত এটার ওপরে বলেছে যে গোয়াল ঘরে আদর্শ পরিবেশ কেমন হওয়া উচিত। তো এটা সম্বন্ধে উনি অলরেডি আগেই আমাদের সবাইকে জানিয়েছে। তো যাই হোক, এছাড়া মানে তুমি যা যা বলেছো তাছাড়া কি আরো কিছু করা উচিত? যেটা আদর্শ বলতে আমরা এখানে কি আদর্শ বলতে গেলে তো অনেক কিছুই করা যায়, তবুও যেটা আমি অলরেডি প্রেজেন্টেশনে বলেছি, যেটা যে আদর্শ মানে হাওয়া বাতাস তার ভেতরে যাওয়ার দরকার। এমন নয় বদ্ধ পরিবেশে তাকে রেখে দেওয়া হলো। একটা গরু আছে, দুটো গরু আছে, যেমন আমি বলেছি যে একটা গরুর জন্য কত জায়গা লাগবে, তার খাওয়ার যে এটা হবে, জায়গাটা হবে সেটা কিরকম হবে, জলের জায়গাটা মিনিমাম, যদি আপনার কাছে 10টা গরু আছে তো 2টো জলের জায়গা বড় বড় রাখতে হবে, যেটা ওপেন স্পেসে থাকবে। ওপেন মানে খালি জায়গা, যেখানে গরুর যখন দরকার হবে সে গিয়ে নিজের প্রয়োজন মতো জল খেয়ে নেবে। আলো বাতাস চলতে হবে, সব চারিদিক বন্ধ করে রাখার দরকার নেই। যদি বন্ধ করতেই চান তো 10 ফিট, যেমন বললাম আমি, হাইট 10 থেকে 11 ফিট, আপনি
5-6 ফিট ওটাকে ঢেকে দিলেন, তার উপরটা জালি দিয়ে করে দেওয়া হলো, জালি দিয়ে 3 দিকটা জালি মতো দিয়ে দেওয়া হলো। জালি দিলে কি হবে, হাওয়া বাতাসটা চলবে। হাওয়া বাতাসটা চললে কি হবে, তার যে ভেতরের যে খারাপ বাতাসটা সেটা বাইরে চলে আসবে, বাইরে ফ্রেশ বাতাসটা ভেতরে চলে আসবে। এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে যে কোনো জায়গাতেই। জলের ব্যাপারটা যেমন লক্ষ্য রাখতে হবে, খাওয়ার জায়গাটা পরিষ্কার করতে হবে রোজ। আর যে গোবরের ব্যাপারটা একটু আগেই বললেন, ডক্টর পঙ্কজ বললেন গোবরের ব্যাপারটা হচ্ছে, একটা জায়গায় আপনার 4-5টা 10টা গরু আছে, বলে যে 20% গোবরের বেশি যদি ওখানে পড়ে থাকে, তার মানে এই জায়গাটা অপরিষ্কার। 20% এর বেশি গোবর যদি ওখানে পড়ে থাকে, তার মানে আপনি পরিষ্কার ঠিকঠাক হচ্ছে না ওই জায়গাটা। ওই জায়গাটা পরিষ্কার না হলেই গরু ওখানে বসতে চাইবে না, বসতে পারবে না, সারাদিন দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকলে এই যে বললেন যে খুঁড়ে পায়ের উপর প্রেসার পড়বে, বা দাঁড়িয়ে থাকলে বসে বসে যে জাবর কাটছে সেই জিনিসটাও করতে পারবে না ও। সব দিক দিয়ে একটা গরুর উপর একটা মানসিক একটা চাপ পড়বে, চাপ পড়লেই তার প্রোডাকশনের উপরও এফেক্টটা পড়বে। ধন্যবাদ ডক্টর সৈকত, ধন্যবাদ। আর একটা প্রশ্ন ওনার ছিল, আর ওনার আসলে 4টে প্রশ্ন ছিল। শীতকালে গোখাদ্য তালিকা কেমন হবে, এটা এটা আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে যে শীতকালে গোখাদ্য তালিকা কেমন হবে। শ্যামলী দেবী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওদের দেরিও হয়ে গেছে, যাই হোক। তো এটা অন্যরা বাকিরা হয়তো ইন্টারেস্টেড থাকতে পারে, তো এটাতে কি মানে কোনো স্পেসিফিক তালিকা আছে আমাদের? স্পেসিফিক তালিকা বলে ব্যাপার নয়। শীতকালে মানে যেটা বলছেন যে ঠান্ডা এসে গেলে কি হবে, ঠান্ডার জন্য গরুর যেটা হয়, ঠান্ডার সময় যেমন এখন একটু ঠান্ডাটা বেশি পড়েছে মনে হয়, যেমন উত্তর ভারতেও বলছে ঠান্ডাটা বেশি পড়েছে, হয়তো ওয়েস্ট বেঙ্গলেও ঠান্ডাটা বাংলায় পড়েছে। আমরা গুজরাটে থেকে তো বুঝতে পারছি না কতটা ঠান্ডা, তো যেটা বুঝতে পারছি ঠান্ডাটা পড়েছে। ঠান্ডাটা পড়লে গিয়ে ঠান্ডার সময় কি হয়, শুধু গরু নয়, আমরাও মানুষরা কি করি, ঠান্ডার সময় একটু গরম জিনিস খুঁজি আর কি। আমাদের শরীরে অনেকটা যেটা এনার্জি যেটা খাচ্ছি আমরা, অনেকটাই চলে যাচ্ছে আমাদের শরীরটাকে গরম রাখতে। তো গরুরও একই জিনিস, ওই যে এনার্জিটা শক্তিটা সেটা চলে যাচ্ছে তার শরীরটাকে গরম রাখতে। মানে গরু আগে নিজে বাঁচবে তারপরে দুধ দেবে, আমরাও আগে নিজেরা বাঁচি তারপরে অন্য কাজ করার কথা ভাবি। তো এই সময় যেটা সিজনাল যে ঘাসগুলো পাওয়া যাচ্ছে, ঘাসগুলো যেগুলো যেমন এই সময় ধরুন যে ভালোভাবে চাষ করতে যায়, এই সময় জই পাওয়া যায়, ওটসের চারা পাওয়া যায়, বা বারসিম লাগাতে পারে, বারসিম হয়। যে ঘাসগুলো তার সঙ্গে এনার্জি রিচ, মানে বাইপাস ফ্যাট, এনার্জি রিচ মানে বাইপাস ফ্যাট, গরুকে একটু বাইপাস ফ্যাট এই সময় দিলে, ফ্যাট জিনিস দিলে সে কি করে, ওই ফ্যাটটা ও এনার্জিতে তাড়াতাড়ি ওটাকে পরিবর্তন করতে পারে শরীরটাকে, নিজের শরীরটাকে গরম করতে পারে। অনেকে এই সময় খোল দেয়, খোল এই সময় দেয় ঠান্ডার সময়, কারণ তেল আছে খোলেতে, তো ওটা ফ্যাটের জিনিসটাই করবে। সর্ষে খোল দেন, তার মধ্যে দেখবেন 5-7% 7-8% ওসবে তেল আছে। তেলটা কি করে, ওই এনার্জিটা তাড়াতাড়ি এনার্জিটা দিতে পারে। সে হচ্ছে তাকে মানে যে কোনো সময় ওকে সন্তুলিত বা সুষম আহার দিতে হবে। তার সঙ্গে শীতকালে মেনলি যেটা একটু এনার্জি রিচ ওই জিনিসটা দিলে ওর শরীরটা গরম রাখতে যে এনার্জিটা ইউজ হয় সেটা। আরো প্রশ্ন আছে, একটা এটা লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করছি। এটা ছিল ওনারই প্রশ্ন, শীতকালে পশুর চামড়া ওঠার রোগ কিভাবে ভালো করা যায়। এটা সম্বন্ধে আমরা গত একটা সেশনে আমরা চর্চা করেছিলাম, কিন্তু উনি হয়তো ওটাতে সামিল ছিলেন না। তো শীতকালে পশু চামড়া ওঠার রোগ কিভাবে ভালো করা যায়, এটা কি কোনো মানে আমাদের, এটা কি একটা কমন প্রবলেম নাকি এটা স্পেসিফিকলি এলাকায় হিসেবে হয়? চামড়ার রোগ, এটা মানে বলছি চামড়ার রোগ যে শীতকালে পশু চামড়া, শীতকালে চামড়া রোগ এইভাবে নয়, শীতকালে না চামড়া রোগ এখন যেটা হচ্ছে হঠাৎ করে সেই ব্যাপারে বলছেন কিনা আমি বুঝতে পারছি না, যে লাম্পি স্কিন ডিজিজ বলছেন নাকি? এখন শ্যামলী দেবী আপনি আছেন কি? এমনি চামড়া রোগের জন্য আমরা যেটা অলরেডি, যেটা আমাদের যে আগের বারে যে সেশনটা ছিল, যেটাতে আমাদের এথনোভেটেরিনারি বলেছিলাম যে পারম্পরিক, তাতে আমাদের দেওয়া আছে যে চামড়ার রোগ বা যে কোনো চামড়া রোগেতেই আপনার যে ঘরোয়া যে চিকিৎসাগুলো আছে সেগুলো দিয়ে আপনি যদি নিম পাতা দিয়েও করতে পারেন, জলটা গরম করে তাতে নিম পাতার ফল, নিম পাতা দিয়ে তার মধ্যে একটু হলুদ, একটু রসুন দেয়, একটু পেঁয়াজ, একটু জিরা দেয়, দিয়ে ওইটা দিয়ে একটু চান করে দিলে যে স্কিনের রোগগুলো, যেটা আমাদের অলরেডি আমাদের যে এতে দেওয়া আছে, আমরা যেটা ওয়েবসাইটে বা এতে দেওয়া আছে যে, বা আমাদের এই যে ই গোপালা অ্যাপেতেও আছে,
যে চামড়া রোগেতে কি কি জিনিস ইউজ করে করতে হবে আর কি, ওটা দেওয়া আছে, ওটা দেখলে ওটা আচ্ছা, আনসারি আলী আপনার কি কোনো কিছু জিজ্ঞাসা করা আছে? হ্যাঁ স্যার, আমি রায়গঞ্জ কুলিক মিল ইউনিয়ন থেকে এক সদস্য বলছি স্যার। স্যার বলছিলেন, আমি ঠিক ততক্ষণে সবই শুনছি যে ম্যাস্টাইটিস যে কারণে হয়, গোয়ালঘোড়া পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু আমি করি স্যার। করার পরেও তারপরে আপনার যা পটাশ দিয়ে ধুয়ে দিই, তারপরে আপনার ব্যালাক ফিনাইল মারি, তবু তা সত্ত্বেও আমার একটা গরুর স্যার 15 কিলো গরুর ম্যাস্টাইটিস হয়ে গেছে। ম্যাস্টাইটিস হওয়ার পরে বর্তমানে এখন তারপরে ওকে ওষুধ মারানো হয়েছে, এক্সেট করছি, আমি ইনজেকশন করছি, কিন্তু তা সত্ত্বেও গরুর আমার মোটামুটি দুধ একবারই স্যার নাই। হ্যালো স্যার। আনসারি হ্যাঁ, ভাই, স্যার। এই প্রশ্নটার উত্তর একটু আপনাকে একটু ওয়েট করতে হবে, কেননা ডক্টর পঙ্কজি এই উত্তরটা দিতে পারেন। উনি বোধহয় একটু হাত ফাত ধুতে গেছে, ও 5 মিনিটের মধ্যে আসছে। একটু ওটা প্রশ্নটা আপনি ধরে রাখুন, আপনাকে হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপরে আমি এই দ্বিতীয় রাউন্ডের একটা প্রশ্ন আছে আপনার কাছেই হবে। হ্যাঁ, স্যার। এরপরে এগিয়ে যাই। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার আরেকটা কোশ্চিন স্যার, আরেকটা প্রশ্ন আছে। যাই হোক স্যার, যখন আমাকে স্যার বললো যে ঘরের মধ্যে আলো কিংবা যে তাপমাত্রাটা রাখা যাবে না, কি বলছিল তখন আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার, স্যারের কথা আমি বুঝতে পারিনি তখন সে কথাটা। আলো ব্যাপারটা যেটা আমি বলেছিলাম স্যার, যে একটা গরু যেটা দুধ দেয়া গরু, আপনি যেটা বললেন না 15 কেজি দুধ দেয়, তো একটা 15 দুধ দেয়া গরুর একটা আমরা বলি যে মোটামুটি 16 থেকে 18 ঘন্টা ওর আলোর দরকার। মানে দিনের বেলা তো দিনের আলো পেয়ে যাচ্ছে, অনেকে লোক কি করে অন্ধকারে দিনের বেলাতে ওকে এমন ঘরে রাখে যেখানে অন্ধকারে আলোই ঢুকছে না। তো ওই দিনের বেলা আলো তো আপনি পেলেনই 8-10 ঘন্টা, তাছাড়া ওকে টোটাল মোটামুটি 16 ঘন্টা মতো আলোর দরকার, আর তার সঙ্গে 6 থেকে 8 ঘন্টা অন্ধকারও দরকার একটা গরুর জন্য। না স্যার, আমি তো স্যার অন্ধকারে রাখি না, আমি এখন ঠান্ডার দিনে স্যার 200 ওয়াটের বল জ্বালাই। ঠিক আছে, সেটা গরমের জন্য করছেন, ঠিক আছে। কিছু সময় বলছি, কিছু সময় ওকে অন্ধকারেও রাখতে হবে, 6 থেকে 8 ঘন্টা ওকে একদম অন্ধকারেও রাখতে হবে। তো সেটা করি না স্যার, অন্ধকারে সেটাও করতে হবে, যেমন আলোর দরকার সেরকম অন্ধকারেরও দরকার, দুটো জিনিসই ওকে দরকার। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে ম্যাস্টাইটিস হচ্ছে, ওটার জন্য আপনি কি ডেইলি ওকে মিনারেল মিক্সচার খাওয়াচ্ছেন? হ্যাঁ স্যার, দিনে মিলান মিক্সচার খাওয়াই, আমাদের মিলে পাওয়া যায় কোলোমিন গোল্ড স্যার। কোথায় পাওয়া যায়? এই স্যার মিলে, আমাদের যে দুধের মিলে আর কি, কুলিক মিল ইউনিয়ন স্যার, আমাদের ওখান থেকে ডিসকাউন্টে নিয়ে আসে। আচ্ছা, কোলোমিন গোল্ড কোথা থেকে, কোন কোম্পানির ওটা? স্যার কর্ণাটকের কোম্পানিটা স্যার, সরকারি নাকি বলে। আচ্ছা, একটু টেস্ট করে নেবেন মিনারেল মিক্সার, ভালো কোনো কোম্পানি যেগুলো ভালো মিনারেল মিক্সার, সেটা একটু আপনাদের মিনারেল মিক্সার খাওয়াটা জরুরি। আর আপনি যেটা বললেন না, ওটা সুস্থ গরুরও অনেক গরু আছে, আপনি তো বলছেন বহুত জায়গায়, শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও বহু জায়গাতে এই ম্যাস্টাইটিসের জন্য কোটি কোটি টাকার লস হয়। কি হয় গরুর মধ্যে, কি হয় আপনি সবকিছু ঠিকঠাক রাখার পরও কি হয়, ওর মধ্যে যে জীবাণুটা সেটা রয়ে যায়, আর রয়ে যাওয়ার ফলে কি হয়, যখন গরুর একটু শরীর বা ওয়েদার একটু চেঞ্জ হয়, একটু ওর ইমিউনিটিটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায়, তখনই আপনার ওই ম্যাস্টাইটিসটা আবার যে জীবাণুগুলো সেগুলো বেড়ে যায়, সেগুলো তাড়া দেয়, দিয়ে সেটা আপনার এ করে। এই জন্য প্রতিদিন আপনার ওই গরুটাকে যেটা না, আপনার যেটা আমাদের ইথনোভেটেরিনারি মেডিসিনেও বলেছে, যে আপনি যখন দুধ দোয়া হয়ে গেল না, যে আপনার যে গরুটা বলছে 15 লিটার, যখন যে দুধের নলেটা যে ফাঁকা থাকে না, ওখানে আমি একটা নিম পাতার ওই পাতাটাকে হটিয়ে দিয়ে ডাঁড়িটা কেটে কাঁচি করে মাঠের মতো সাইজে কেটে, ওতে একটু ঘি দিয়ে আর একটু হলদি দিয়ে, ঠিক আছে, হলুদ একটুখানি দিয়ে মাখিয়ে ঘি দিয়ে ওটাকে ওই যে 4টে নালি আছে না, ওই নালিটাকে একটু বন্ধ করে দেবেন ভিতর দিয়ে গিয়ে, পরের বার যখন দুধ দেবেন ওটা খুলে নিয়ে আবার এ করবেন, তাহলে ওটা দেখবেন, আপনার ওটা ট্রাই করে দেখবেন, ওটা কাজ করবে। ঠিক আছে। তো স্যার এই গরুটার যে দুধটা যে আমার অতটা মানে আর কি চলে গেল দুধটা, সে দুধটা কি আমি কোনো মানে ওষুধ টষুধ ব্যবহার করলে কি পাওয়া যাবে? না পাওয়া যাবে না, ওটা পরের বারই আবার ঠিক হবে। এই জন্যই তো প্রবলেম, শুধু আপনার না, সব জায়গাতে। একবার যখন দুধটা কমে গেল না একটা ল্যাকটেশনে, তখন আর পরের বারে আর দুধটা মানে ওই ল্যাকটেশনে আবার ফিরিয়ে আনা, ওই একই জিনিস ফিরিয়ে আনা খুব মুশকিল। আমি স্যার আরেকটা কথা, আমি শুনলাম স্যার বিহারের এক ডাক্তার বাবু পরামর্শ দিল আর কি, আমার আর কি,
যে গরুটা বেশি যদি পরিমাণে ওর যদি মানে 1 কুইন্টালে 30 ভাগ ওকে ভুট্টা, 1 কুইন্টাল যদি আমি ফিড বানাই, তা 100-র মধ্যে 30% স্যার ওকে ভুট্টা দিতে হবে। ভুট্টার পরিমাণটা যদি বেশি হয়ে যায় কোনো কারণে, সেই কারণে বলে ম্যাস্টাইটিস হয় নাকি সেটা আমি জানতে চাই স্যার। না না, গরুর ভুট্টাতে ম্যাস্টাইটিস কেন হতে যাবে? না ভুট্টাতে স্যার, হলে যে পেটে ওর যদি আপনার বেশি বেশি গ্রেন বা বেশি ভুট্টা চলে যায়, তাহলে পেটে আপনার যেটা ওই আগে পঙ্কজ দা বলছিলেন অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি। অ্যাসিডিটি বেড়ে যায়, ঠিক আছে? ভুট্টার ঠিক জন্য আছে। বেড়ে যাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? ভুট্টা যদি খারাপ ভুট্টা হয় বা এ হয় সেই জন্য নোংরা, সেটা ইনডাইরেক্ট কোনো খাবারেতে কোনো ভুট্টা খুব ভালো জিনিস, ভুট্টাতে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? হ্যাঁ, আনসারি ভাই, আনসার ভাই, ম্যাস্টাইটিসের উপরে আপনার একটা প্রশ্ন ছিল, ওটা হ্যাঁ উত্তর স্যার, দেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি স্যার। এটা যা বললেন ঠিকই বললেন যে এটা আর দুধ বাড়ানো যাবে না। ঠিকই, আমি দেখলাম ওরাল ক্যালসিয়াম খাওয়াই টাওয়াই দেখলাম, সবকিছু করলাম, কিন্তু কোনো কারণে দুধ বাড়তেছে না। না, একবার এই ল্যাকটেশনে যখন আপনার দুধটা কমে গেছে না, এই ল্যাকটেশনে বাড়ানো খুব মুশকিল। হ্যাঁ স্যার, মোটামুটি এই ম্যাস্টাইটিসটা স্যার কমে গেছে বুঝলেন। আপনার যে আপনার আপনার পদ্ধতিতে যেরকম আমি আপনার অ্যালোভেরা, তার সাথে চুন, অ্যালোভেরা চুন আর এটা হ্যাঁ হলদি, স্যার ওখানে খোয়া, হলদি হলদি স্যার হলদির গুঁড়ো, স্যার তার মধ্যে 50 গ্রাম ভালো মানের সরষের তেল দিয়ে মাখায়, সবকিছু ডিটেলস করছি, তবু এমন ম্যাস্টাইটিসটা হলো মানে আর কি কোন রকমে কন্ট্রোল করতে পারছিলাম না স্যার। ম্যাস্টাইটিস একবার হয়ে গেলে সেটা থেকে এ করা খুব মুশকিল। ওই জন্যই আপনাকে কি করে, এই যে গরুগুলো আপনার ফার্মে যখন ম্যাস্টাইটিস হয়ে যাচ্ছে, তাহলে প্রতি সপ্তাহে আপনাকে ওই ম্যাস্টাইটিস স্ট্রিপ পাওয়া যায় না, কাগজের স্ট্রিপ পাওয়া যায়, দেখবেন হ্যাঁ স্যার, আপনি আপনি যেমনি নিতে পারেন, আর দোকানে দেখবেন ওই আয়ুর্বেদের যে ম্যাস্টিলাইফ জেল আছে তার সঙ্গে ফ্রিতে দেয় হ্যাঁ স্যার, আছে আছে স্যার আমার কাছে। ওই কিভাবে স্ট্রিপ আমার জেল। এটা ঠিক স্যার? ওই স্ট্রিপটাকে প্রতি সপ্তাহে অন্তত একবার আপনাকে ওই প্রতিটা থান থেকে একটা একটা ড্রপ নিয়ে ওতে দেখবেন যে ওখানে কালার চেঞ্জটা হচ্ছে নাকি। যদি আচ্ছা। ইয়েলো কালার, যদি হলুদ কালার হলুদই থাকে তাহলে কিছু প্রবলেম নয়, যদি গ্রিন কালার হয় মানে ওর ভিতরে ম্যাস্টাইটিস আছে, কিন্তু বাইরে থেকে আপনি বুঝতে পারছেন না। তখনই আপনাকে ওই সময় ওই যে আমাদের যে বলেছে লেপটা, অ্যালোভেরা, এটা ওইটা দেওয়া শুরু করতে, তাহলে আপনার যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা হবে না পরে গিয়ে। ওই আচ্ছা রেগুলার ওটা প্রিকশন আপনাকে নিতে হবে ম্যাস্টাইটিসের। স্যার, ঠিক আছে। आपका कितना दिन हो गया मैस्टाइटिस हुआ? सर मेरे 2 महीने सर हो गया। 2 महीने से मैं चला रहा हूँ सर दवा, कुछ कम नहीं किया, किंतु लेकिन दूध मेरा बिल्कुल शेष हो गया। लेकिन अभी दूध हो रहा है 600 ग्राम। जिस दो गुरु का मेरा दूध होता था 15 लीटर का, मेरे सर कैसा प्रॉब्लम हो गया सर, वो जिस दिन मैंने गुरु खरीद लिया, तो उस दिन मेरे गुरु 10 लीटर मैंने लिया, 10 लीटर वाला। तो धीरे धीरे करके में एक थान में कम हो गया। हाँ सर। चारों थान में कम है, अभी एक थान में कम है। ना सर, 3 थान में बिल्कुल बाट ठीक है, किंतु एक बाट, लेकिन एक बाट में प्रॉब्लम है सर, वो उसमें कुछ नहीं आ रहा सर, बिल्कुल बिल्कुल नहीं आ रहा है। कुछ नहीं सर। पानी आ रहा है कुछ? पहले पानी आना था, पानी आ रहा है पहले, अभी नहीं सर, अभी कुछ भी नहीं आ रहा है। तो इसमें उसमें जो गोटा है क्या है, हम समझ नहीं आ रहा है, जो वो टाइट हो गया पूरा हाँ समझ गए। सर। तो उसमें ये कि इस बार मतलब वो सही होने का संभावना बहुत कम है, पर हाँ, तभी सर। भी आपने जो लगाया ना, हल्दी, एलोवेरा और चूना, हाँ सर। है ना, ये तीनों के साथ में आप सर। थोड़ा सा नीम का पत्ता एक मुट्ठी, ठीक है। और उसका जो ये है निमूली, मतलब नीम का फल, है सर। है ना, वो भी मिक्स करके लगाइए तेल के साथ। दिन पे 2 बार लगाने से होगा। मान लो सुबह आपने दूध निकाला, उसके बाद पूरा थान पे एक बार लगाइए, शाम को दूध निकाला उसके बाद एक बार लगाइए। ये लंबा दिन तक लगाना पड़ेगा। ओके सर। और लेबू क्या करेगा? लेबू को खवाना पड़ेगा क्या सर? हाँ, नींबू खिला सकते हैं, उसमें प्रॉब्लम नहीं है, बट ये जो लगाना है ना, आपको लंबा दिन तक लगाना पड़ेगा, कम से कम आपका 20 दिन 30 दिन लगाना पड़ेगा। उसके बाद में थोड़ा सा सुधार आएगा, और जब नेक्स्ट आपका मतलब ये हो जाएगा, दूध देना बंद हो जाएगा, तो एक डॉक्टर को बुला के एक ड्राई काउ थेरेपी होता है सर। ठीक है, ठीक है कुछ सर। दवाई है, मेडिसिन है, 4 थान में वो दवाई डाल देंगे। तो उसके बाद जब आपका बच्चे होने का समय है, सर। उस टाइम पे भी आप जो एलोवेरा, हल्दी और ये चूना, ये मिश्रण सप्ताह में 1-2 बार लगाते रहना। मतलब बच्चे होने से 20-25 दिन पहले सप्ताह में कम से कम 2 बार करके लगाते रहना, तो वो समस्या नेक्स्ट टाइम पे आने का संभावना कम हो जाएगा।
ठीक है ठीक है। ठीक है सर। दूसरा बयान में कि 100% में जो 15 लीटर दूध आ रहा था मोर 15 लीटर का गुरु, वो दूसरा टाइम में मिलेगा क्या दूध? नहीं फिर कम हो नहीं, जाएगा वो सर? तो कोई बोल नहीं सकते क्योंकि आपका क्रोनिक स्टेज में चला गया कि वापस पूरा के पूरा आ जाएगा, ऐसा कोई बोल नहीं सकते। ठीक है, ओ, पर सुधार तो आएगा उसमें। आएगा सर। ठीक है सर, ठीक है, धन्यवाद। ओके सर, ओके सर। হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে 1 ঘন্টার বদলে আমরা 1.5 ঘন্টা ধরে চর্চা করলাম। না স্যার, হ্যাঁ স্যার। আর এখন আপনারা আমাদের সাথে জড়েছিলেন বলে আমার অশেষ ধন্যবাদ। হ্যাঁ স্যার, এটা বোধহয় প্রবাবলি এই বছরের শেষ, আর আমরা একটা চেষ্টা করছি আসছে সপ্তাহে আর একটা করার, যদি হ্যাঁ, আমরা স্যার। আর একটা এরকমই একটা চর্চা নিয়ে আসতে পারি। স্যার, খুব ঠিক ভালো লাগলো যে আপনারা এই ঠান্ডার মধ্যেও অনেকেই আপনারা আমাদের সাথে জুড়েছেন, অনেকে দেখলাম চলেও গেছে, বোধহয় প্রবাবলি ওদের গরু স্যার। দোয়াবার সময়ও হয়ে গেছে, আর ওইদিকে তো এমনিও খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। ডক্টর সৈকত, ডক্টর পঙ্কজ, আপনারা আমাদের সাথে এসছেন, আমাদের সাথে চর্চা করেছেন, এটার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই, আবার পরে দেখা হবে। নমস্কার।